আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আইসিটি ফুল কোর্সের আজকের ক্লাসে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। সবাই হচ্ছে একটু আমাদেরকে শিওর করো সবকিছু ক্লিয়ার আছে কিনা। স্ক্রিন এবং সাউন্ড ২ টাই ক্লিয়ার আছে কিনা আমাদেরকে একটু জানিয়ে দাও। আর আমরা হচ্ছে ৩টা ৫ থেকে শুরু করব। দেখতে পাচ্ছি এখনো অনেকে জয়েন করছে। তো আমরা হচ্ছে আর ২ মিনিট ওয়েট করি। ৩টা ৩ বাজে আমরা ৩টা ৫ থেকে ক্লাসে শুরু করব। ওকে, অনেকে সালাম দিচ্ছ। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আনিকা লিখেছো অল ক্লিয়ার। হ্যাঁ, ফাহিম লিখেছো। হ্যাঁ, সবাই লিখতে সবকিছু ক্লিয়ার আছে। ঠিক আছে, আমরা হচ্ছে আর ২ মিনিট ওয়েট করি। দেন ৩টা ৫ থেকে শুরু করব। ঠিক আছে। ওকে, হ্যালো এভরিওয়ান এন্ড কি অবস্থা তোমাদের? কেমন আছো সবাই? হ্যাঁ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম এন্ড ওয়েলকাম টু অ্যানাদার আইসিটি ক্লাস। হুম। তো যাক, আবার তোমাদের সাথে দেখা হয়ে গেল, তাই না? গতকালকে আমরা চ্যাপ্টার 1 নিয়ে পড়াশোনা করছি। তো হোপফুলি মানে গতকালকে তো আসলে খুব একটা প্যারা খাও নাই তোমরা, যে ভাইয়া এটা বুঝিনি ওইটা বুঝিনি, এরকম তো প্যারা খাও নাই, কারণ কালকের লেকচারটা ইজি ছিল। কারণ চ্যাপ্টার 1 আমরা টোটাল জিনিসপাতি কি বলা যেতে পারে একটা সামারাইজ করছিলাম, তাই না? যে কি কি জিনিসপাতি পৃথিবীতে আছে। যদিও আইসিটির পরিধি বা সীমানা আরো ব্যাপক, বাট মোটামুটি আমাদের গণ্ডির মধ্যে বা আমাদের বুঝার মধ্যে যতটুকু যেগুলো আমরা দেখতে পারি সেগুলো নিয়ে আমরা একটু একটু আলোচনা করছিলাম লাস্ট ক্লাসে তোমাদের। এবং হোপফুলি যেটা আমি মানে এক্সপেক্ট করতেছিলাম, যে তোমরা হয়তো এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করছো, হয়তো যে তোমরা হয়তো ইউটিউবে হয়তো হলোগ্রাম টেকনোলজি, তারপরে হয়তো তোমার যে হলোলেন্স যেগুলা, দেন হলো কি ভিআর, এইসব নিয়ে হয়তো ঘাটাঘাটি করছো, যেটা আমি মানে এক্সপেক্ট করি, কারণ জিনিসগুলো অনেকটা ইন্টারেস্টিং, তাই না? ওকে, তো এগুলো যেহেতু ইন্টারেস্টিং বিষয়, সো হোপফুলি তো এগুলো নিয়ে তোমরা ঘাটাঘাটি করছোই, তো প্যারা তো নাই খুব একটা। তো আজকে আমরা আরেকটা চ্যাপ্টার নিয়ে দেখার চেষ্টা করব, সেটা হলো কি চ্যাপ্টার 2। একটু ওয়েট করো, দাঁড়াও। ওকে, তো তোমরা মোটামুটি আজকে কি ম্যাথ করবো নাকি নেক্সট ক্লাসে? মেইনলি হলো নেক্সট ক্লাসে দুই একটা ম্যাথ তোমরা পেলেও পেতে পারবা আর কি, বাট আজকে খুব একটা ম্যাথ নাই। আজকে আমাদের মোটামুটি ইজি একটা লেকচার। এন্ড লাস্ট ক্লাসের ক্ষেত্রে আমরা মেইনলি কি দেখছিলাম, চ্যাপ্টার 1টা মেইনলি আমাদের কিসের জন্য ইম্পর্টেন্ট ছিল বলো তো? মেইনলি ইম্পর্টেন্ট ছিল এমসিকিউ এর জন্য। বাট আমাদের যেটা হলো চ্যাপ্টার 2 কিন্তু আমাদের এমসিকিউ এন্ড সিকিউ দুইটার জন্যই খুব বেশি পরিমাণে আমাদের ইম্পর্টেন্ট। তো এখান থেকে সিকিউ কোশ্চেন অনেকগুলো আসতে পারে, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। বা অনেকে দেখা যায় বলছে যে উদ্ভাসের পরীক্ষায় 10-এ 10 পাইছো। আরে সেই তো, আমি কখন আমার লাইফে উদ্ভাসের পরীক্ষায় 10-এ 10 পাই নাই। তো যাই হোক, এগুলো নিয়ে প্যারার কিছু না। ভালো, কংগ্রেচুলেশন, ইটস গুড। তো তোমরা যেটা বলছো, হ্যাঁ, তাহলে মোটামুটি তোমরা জয়েন দিয়ে ফেলছো। আর কি জয়েন দিচ্ছে? হ্যাঁ, আস্তে ধীরে বাকিরা জয়েন দিচ্ছে, আমরা আস্তে ধীরে শুরু করি, তাই না? ওকে, তো দেখো যে আজকে আমাদের আইসিটি 43 এন্ড 44 নাম্বার লেকচার, যেখানে আমরা কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং নিয়ে আলোচনা করব। যে কিভাবে আমাদের এই যে তোমরা যে ক্লাসটা দেখতে পাচ্ছ,
যে কিভাবে দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি, মানে সেটাই আজকে তোমরা আজকে ক্লাস শেষে বুঝতে পারবা যে ক্লাসটা তোমরা এইভাবে দেখতে পাচ্ছ, তাই না? সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। আর এই তো তোমাদের সাথে আজকে আমি থাকতেছি অ্যাজ ইউজুয়াল। গতকালকে আমি ছিলাম তোমাদের সাথে, আজকে তোমাদের সাথে আমি আছি অর্ক। গ্রাজুয়েশন করেছি আইআইটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ। সো হোপফুলি আমরা আজকে আবার শেষ পর্যন্ত আরেকটা ক্লাস দেখবো। এন্ড চ্যাপ্টার 2 অ্যাকচুয়ালি আমাদের আজকের ক্লাসে শেষ হয়ে যাচ্ছে, বিষয়টা এরকম না। চ্যাপ্টার 2 মেইনলি আমাদের দুইটা ক্লাসে শেষ হচ্ছে, তো দুইটা ক্লাস আমরা একটু দেখার চেষ্টা করবো, ঠিক আছে? আজকে আমরা এই চ্যাপ্টার 2 এর অর্ধেকের মতো পড়ার চেষ্টা করব। তাহলে চলো আমরা স্টার্ট করি। তো দেখি আমাদের কি কি জিনিসপাতি দেখা যেতে পারে। প্রথম কথা হলো এই যে কমিউনিকেশন সিস্টেম এন্ড নেটওয়ার্কিং এর প্রথম যে বিষয়টা, যেটা আমরা আইসিটি 43 নম্বর লেকচারে দেখবো, সেটা হলো কি সিগন্যাল সম্পর্কে একটু পড়াশোনা করার চেষ্টা করব। সিগন্যাল জিনিসটা কি, তাই না? কারণ তুমি জানো যে আমাদের যে তথ্যগুলো, মানে তোমরা যেগুলো দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি, বা আমরা যে যা যা শুনতে পাচ্ছি, সবকিছু কি আমাদের কাছে কোনো একটা সিগন্যাল হিসেবে আসতেছে। তো সিগন্যাল জিনিসটা কিরকম, আগে একটু বলো তো, যে আমরা কি এই টাইপের কোনো সিম্বলের সাথে পরিচিত? বলো তো, এই টাইপের সিম্বলের সাথে কি আমরা পরিচিত সবাই? এটাকে কি বলে বলো তো? এটা কোন একটা ওয়েভ বা কোন একটা তরঙ্গ, বাট যখন হলো আমাদের কি বলা যেতে পারে, যদি আমি জিনিসটাকে এইভাবে চিন্তা করি, তাই না? এটাকে, এগুলোকে আমরা যদি নরমালি বলি যে আমাদের যত তথ্য আমরা শুনতে পাচ্ছি সবগুলা কাইন্ড অফ লাইট ওয়েভ, তাই না? লাইট ওয়েভ যেগুলোকে আমরা বলি হলো কি তাড়িৎ চুম্বক বর্ণালী বা তাড়িৎ চুম্বক তরঙ্গ অ্যাকচুয়ালি, তাই না? তো এই তাড়িৎ চুম্বক তরঙ্গের মাধ্যমেই আমাদের কি যে কোনো তথ্য এগুলো কি সঞ্চালিত হয়। হয়তো আর আমরা তো পড়েও আসছি অ্যাকচুয়ালি, যে কোনো ওয়েভ বা যে কোনো তরঙ্গ অ্যাকচুয়ালি কি করে, শক্তি এবং তথ্য সরবরাহ করে বা সঞ্চালন করে। তো খুব ভালো কথা। এখন এই টাইপের যে সিগন্যাল, তুমি একটা জিনিস চিন্তা করো, এটা কিন্তু আমাদের কন্টিনিউয়াস, তাই না? কন্টিনিউয়াস বলতে এখানকার পুরো জিনিসটা কিন্তু একসাথে চলতেছে, এখানে কোনো আমাদের গ্যাপ নাই, বা যেটা বলতে পারি কোনো ব্রেকিং পয়েন্ট নাই যেখানে আমাদের এই সিগন্যালটা ব্রেক করতেছে। সেটা কন্টিনিউয়াস আমাদেরকে একটা ফ্লো এর মতো চলতেছে। এই টাইপের জিনিসকে আমরা কি বলতে পারি, কন্টিনিউয়াস সিগন্যাল। তাহলে এটা হলো আমাদের কন্টিনিউয়াস সিগন্যাল, একটানা চলতেছে। এখন সিগন্যালটা যদি এইভাবে না চলে, জিনিসটিকে আমাদের পক্ষে এইভাবে চলা পসিবল ছিল না। দেখো এই টাইপের সিগন্যালের সাথেও তোমরা পরিচিত। আচ্ছা, এই টাইপের সিগন্যালের সাথে আমরা একটু পরিচিত না সবাই? একটু বলো তো আমাকে। এখানে তুমি চিন্তা করে দেখো যে আমাদের দুইটা স্টেট যদি থাকে, দুইটা স্টেটকে আমরা ইজিলি বুঝতে পারতেছি, বাট এখানে তুমি দেখো প্রত্যেকটা স্টেটে কিন্তু আমাদের ভ্যালু চেঞ্জ হচ্ছে। এখানে তুমি একটু লক্ষ্য করে যদি দেখো যে আমাদের প্রত্যেকটা জায়গায় ভ্যালু চেঞ্জ হচ্ছে, এই পয়েন্টে ভ্যালু চেঞ্জ, এই পয়েন্টে ভ্যালু চেঞ্জ, এই পয়েন্টে ভ্যালু চেঞ্জ, এই পয়েন্টে ভ্যালু চেঞ্জ, মানে প্রত্যেকটা জায়গায় আমাদের ভ্যালু চেঞ্জ হচ্ছে, মানে এটা কন্টিনিউয়াস চলতেছে। বাট এই টাইপের সিগন্যালের কথা তুমি দেখো, যদি আমাদের এইটা একটা পয়েন্ট হয় যেটাকে যদি আমি 0 বলি, এটা যদি আমাদের পয়েন্ট একটা হয় যেটা হলো 1, তাহলে কি এখানে দুইটা পয়েন্টের মাঝে কি আমাদের জিনিসটা থাকতেছে, এবং এটা 0 1 জাস্ট দুইটা এফেক্ট থাকতেছে। এই টাইপের সিগন্যালকে আমরা বলতে পারি হলো কি আমাদের ডিসক্রিট সিগন্যাল। তাহলে এক টাইপের সিগন্যাল আমরা পাচ্ছি যেটা হলো কি নিরবিচ্ছিন্ন সিগন্যাল, যেটাকে আমরা বলতেছি কন্টিনিউয়াস সিগন্যাল। আরেক টাইপের সিগন্যাল আমরা পাচ্ছি যেটাকে আমরা বলতে পারি হলো কি আমাদের বিচ্ছিন্ন সিগন্যাল, বা আমাদের হলো ডিসক্রিট সিগন্যাল। তো এখন আমাদের এই যে বিষয়টা, এই কন্টিনিউয়াস সিগন্যাল সাধারণত এইটাকে আমরা বলি সাম কাইন্ড অফ অ্যানালগ সিগন্যাল, আর আমাদের এই ডিসক্রিট সিগন্যাল এটা হলো সাম কাইন্ড অফ ডিজিটাল সিগন্যাল। কেন? কারণ হলো আমরা আমাদের যে ডিভাইস, তুমি জানো আমাদের ডিভাইসের মধ্যে 0 আর 1 ছাড়া অন্য কোনো কিছু পসিবল না। তাহলে অনলি দুইটা স্টেট সম্পর্কে আমরা জানতে পারি 0 1। সবকিছুকে যদি আমি 0 আর 1 এ কনভার্ট করি, দুইটা স্টেট বা তিনটে স্টেট এরকম কয়েকটা স্টেট রাখার চেষ্টা করি, বা কয়েকটা অবস্থা রাখার চেষ্টা করি, তাহলে এই ডিসক্রিট সিগন্যাল এটা দিয়ে আমরা মেইনলি কি আমাদের ডিজিটাল অবস্থাটা বোঝাচ্ছি। বাট তুমি চিন্তা করে দেখো, যখন সূর্য থেকে পৃথিবীতে আলো আসে, বা ধরো তোমাদের একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলের মধ্যে আমরা কি করতেছি, তথ্য পাঠাচ্ছি, যেটা হলো কি যে তোমার ইথারে হতে পারে, বায়ুমণ্ডলে হতে পারে, বা কোন একটা তারের মধ্যে দিয়ে বা ওয়্যারের মধ্য দিয়ে হতে পারে। এই জিনিসটা তখন কন্টিনিউয়াস সিগন্যাল হিসেবে যাচ্ছে। তাহলে আমরা মেইনলি বলতে পারি যে আমাদের অ্যানালগ সিগন্যাল এটা হলো কি সাম কাইন্ড অফ, এখানে কোনো এটা কন্টিনিউয়াস সিগন্যাল, যেটাকে আমরা বলতেছি আমাদের অ্যানালগ সিগন্যাল। আর যদি আমাদের সেই জায়গায় কি বিচ্ছিন্ন সিগন্যাল হয় আর ডিসক্রিট সিগন্যাল হয়, দুইটা বা তিনটা কয়েকটা স্টেট হিসেবে থাকতে পারে, সেগুলোকে আমরা বলতে পারি আমাদের ডিজিটাল সিগন্যাল। আর তোমরা বলতে পারো ভাই ডিজিটাল সিগন্যালে কি কেবলমাত্র এইরকম স্টেটই হইতে পারে, আরো স্টেট হতে পারে না? আরো স্টেট হতে পারে। কিরকম আরো স্টেট হতে পারে তোমাকে আমি একটু দেখাই বিষয়টাকে।
ধরো জিনিসটাকে যদি আমি এইভাবে লেখার চেষ্টা করি, ধরলাম এইটা হলো আমাদের একটা স্টেট, দেন ধরলাম আরেকটা স্টেট, দেন ধরলাম আরেকটা স্টেট, দেন ধরলাম আরেকটা স্টেট, দেন ধরলাম আরেকটা স্টেট, এরকম আমাদের কন্টিনিউয়াস চলতেছে। সাপোজ তাহলে তুমি চিন্তা করো, ধরো তুমি একটা পয়েন্টকে বললা 0 0, সাপোজ বললা, একটাকে বললা হলো 0 1, একটাকে নাম দিলা 1 0, একটাকে নাম দিলা 1 1, তাহলে কতগুলো স্টেটের মধ্যে সে কি চলাচল করতে পারতেছে, তাই না? তাহলে এইটাও কি আমাদের ডিসক্রিট সিগন্যাল, বা এইটাকে আমি বলতে পারি ডিজিটাল সিগন্যাল। তুমি বলতে পারো তাহলে এইটার সাথে আগেরটার ডিফারেন্স কি হচ্ছে? আগেরটা হলো আমাদের কন্টিনিউয়াস, কারণ প্রত্যেকটা পয়েন্টে হলো কি আমার ভ্যালু চেঞ্জ হচ্ছে, তাই না? তাহলে যদি আমাদের প্রত্যেকটা পয়েন্টে যদি ভ্যালু চেঞ্জ হয়, সেগুলোকে আমরা বলতেছি ডিসক্রিট সিগন্যাল, বা যেগুলো হলো সাম কাইন্ড অফ আমরা কি বলতে পারি অ্যানালগ সিগন্যাল। আর ডিজিটাল সিগন্যাল গুলো হলো আমাদের কি ডিসক্রিট সিগন্যাল, যেখানে হলো কি আমাদের কয়েকটা স্টেট থাকতেছে, এবং এই স্টেটের মাঝখানে যেমন এই 0 1 আর 1 0 এর মাঝখানে জিনিসটা থাকতে পারে না, এই দুইটার মধ্যে যে কোনো একটা জায়গায় সে কি করবে এক্সিস্ট করবে। তাহলে সবাই একটু আমাকে কুইকলি বলে ফেলো তো যে এই অ্যানালগ সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যাল, মানে যেটাকে আমরা বলতেছিলাম কন্টিনিউয়াস সিগন্যাল এন্ড ডিসক্রিট সিগন্যাল, এই দুইটার মধ্যে বিষয়গুলোকে আমরা বুঝতে পেরেছি কিনা? আচ্ছা, ওকে, গুড, সাবাস। এখন তোমাদের ইনফরমেশনের জন্য যদি আমরা আরেকটু জিনিসপাতি অ্যাড করি, যে মাঝখানে আরেকটু জিনিসপাতি অ্যাড করা যেতে পারে, যে আমাদের মোবাইলের মধ্যে বা বলতে পারে আমাদের যে কোনো ডিভাইসের মধ্যে, ইলেকট্রনিক্স ডিভাইসের মধ্যে আমাদের দুইটা স্টেট কাজ করে, বা দুইটা জিনিসের চিনে, একটা হলো 0 আর একটা হলো 1। এই 0 আর 1 বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, এটা তোমরা আমাকে একটু বলো তো, এটা চ্যাট বক্সে বলো তো, যে 0 আর 1 বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। কম্পিউটার তো 0 1 ও চিনে না, ও একটা ইলেকট্রনিক্স, তার মানে ও চলবে কিসের উপর ভিত্তি করে, ও ইলেকট্রিক্যাল সার্কিট, তার মানে হলো কি ইলেকট্রিসিটির উপর ভিত্তি করে চলবে। তার মানে ইলেকট্রিসিটি এই জিনিসটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, দুইটা ভোল্টেজ অবস্থা, একটা হলো কি আমরা বলি নরমালি 0 ভোল্ট, আর একটা হলো 5 ভোল্ট। যদি আমরা একটা থ্রেশহোল্ড লিখে দিই, মানে এক্স্যাক্টলি 0 না, 0 থেকে হয়তো 1.5 পর্যন্ত বলি, আর ওখানে হয়তো 3.5 থেকে বাকিটুকু আমরা বলি, তাই না? যে এর মাঝখানে যদি আমাদের ভোল্টেজ থাকে, তাহলে একটাকে 0 বুঝায় আর একটাকে হলো আমাদের 1 বুঝায়। তাহলে আসলে কম্পিউটারের মধ্যে কাজ হচ্ছে কোন লেভেলে, ভোল্টেজ দিয়ে। আর তোমরা জানো আমাদের কম্পিউটার বা যত ডিজিটাল জিনিসপাতি আছে সবকিছু অ্যাকচুয়ালি চলে কি দিয়ে বলতো, ডিসি কারেন্টে। আচ্ছা, সবাই একটু আরেকবার একটু আমাকে চ্যাট বক্সে বলে ফেলো তো, যে আমরা ডিসি কারেন্ট আর এসি কারেন্টের পার্থক্য কি সবাই বুঝি? ডিরেক্ট কারেন্ট এন্ড অল্টারনেটিং কারেন্ট, দুইটার মধ্যে পার্থক্য কি সবাই আমরা বুঝি? জিনিসটা অ্যাকচুয়ালি কি? অনেকে না বলতেছে এইসব কি বলে, ডেঞ্জারাস বিষয় তো। আচ্ছা, কিছুটা বুঝো তোমরা, তাই না? আচ্ছা, মেইনলি তুমি একটা জিনিস চিন্তা করো তো, অনেকের বাসায় দেখবা উপরে সোলার প্যানেল ইউজ করা হয়, যেখানে হলো কি আমরা সূর্যের আলো ব্যবহার করে ইলেকট্রিসিটি বা বলতে পারো হলো কি ব্যাটারি চার্জ করি। এখন সোলার প্যানেল থেকে যে আমরা ইলেকট্রিসিটিটা পাচ্ছি, নরমালি তুমি সেটা দিয়ে মোবাইল চালাতে পারবা, দেন হলো তুমি লাইট জ্বালাতে পারবা সাধারণত, তাও খুব ভালো লেভেলের আমি সেখান থেকে লাইট পাওয়া যায় না, নরমালি ইলেকট্রনিক্স গুলা চালানো যায়। অ্যাকচুয়ালি সেখান থেকে আমরা মেইনলি যে কারেন্টটা পাই সেটা হলো কি ডিসি কারেন্ট বা ডিরেক্ট কারেন্ট। তার মানে হলো ধরো আমাদের কোন একটা ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে, কারেন্টটা হলো ডিরেক্ট লাইনে চলতেছে, একটা ভোল্টেজ এসে প্রোভাইড করতেছে। আর এই অল্টারনেটিভ কারেন্টটা হলো কি, সেটা হলো আমাদের কন্টিনিউয়াসলি বিভিন্ন স্টেটের মধ্যে যাতায়াত করতেছে, যেটাকে আমরা বলতে পারি হলো এসি কারেন্ট। এখন আমাদের যত ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স আর ইলেকট্রিক্যাল দুইটা টার্মস তোমরা অনেকে শুনে থাকবা, দেখবা অনেক সময় দোকানের উপরে লেখা থাকে ইলেকট্রিক্যাল ওয়ার্কস, আবার কোনো কোনো দোকানের মধ্যে লেখা থাকবে তুমি দেখবা ইলেকট্রনিক্স। তোমাদের মনের মধ্যে এই কোশ্চেন আসে না, ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স দুইটার মধ্যে ডিফারেন্স কি? ইলেকট্রিক্যাল জিনিস মানে সেটার জন্য অবভিয়াসলি কি লাগবে, ইলেকট্রিসিটি লাগবে, দুইটার জন্য ইলেকট্রিসিটি লাগবে, বাট ইলেকট্রিক্যালের জন্য আমরা ইউজ করি হলো এসি কারেন্ট, আর আমাদের ইলেকট্রনিক্স এর জন্য আমরা ইউজ করি হলো ডিসি কারেন্ট। এখন তুমি চিন্তা করে দেখো, তোমার বাসায় যে ফ্যানটা চলতেছে, ওখানে তুমি দেখবা ফ্যানের গায়ে কিন্তু কি লেখা আছে, 220 ভোল্ট, মানে 220 ভোল্ট। 220 ভোল্ট, বা কখনো কখনো অনেক ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি আছে যেখানে লেখা থাকে 440 ভোল্ট, 440 ভোল্ট, মানে সে এত ভোল্টেজ এসি কারেন্ট ইউজ করতেছে, তাই না? এই জন্য তুমি দেখবা তুমি কিন্তু পেন্সিল ব্যাটারি দিয়ে তুমি বাসার ফ্যান চালাতে পারবা না, অনেকগুলো পেন্সিল ব্যাটারি দিও, কারণ সেখানে তুমি ডিরেক্ট ভোল্টেজ পাচ্ছ বা ডিসি কারেন্ট পাচ্ছ, তাই না? আবার অন্যদিকে তুমি চিন্তা করবা, তোমাদের যতগুলা কি আছে ইলেকট্রনিক্স যন্ত্রপাতি আছে, যেমন আমাদের মোবাইল হতে পারে, আমাদের কম্পিউটার হতে পারে, আমাদের ট্যাব হতে পারে, ল্যাপটপ হতে পারে, সবকিছুর জন্য অ্যাকচুয়ালি লাগে হলো ডিসি কারেন্ট। তুমি বলো যে ভাই আমি বুঝবো কিভাবে এটা হলো ডিসি কারেন্ট? তুমি মোবাইলে যখন চার্জ দাও, মোবাইলে একটা চার্জার আছে বা একটা অ্যাডাপ্টার আছে, সেই চার্জারের গায়ে অ্যাকচুয়ালি তুমি দেখবে, এখনই তুমি দেখতে পারো যে এসি থেকে ডিসি তে কনভার্ট করা হয়। মানে আমাদের ইলেকট্রনিক্স সবসময় চলে হলো কোন কারেন্টে, ডিসি কারেন্টে চলে।
তুমি যখন ল্যাপটপ ইউজ করো, ডেস্কটপ ইউজ করো, সেখানে কি পাওয়ার সাপ্লাই থাকে, অ্যাডাপ্টার থাকে, ট্যাবের ক্ষেত্রেও সেম। তার মানে আমাদের যত ক্ষেত্রে এবং ডিজিটাল ক্যামেরা থেকে শুরু করে সবকিছুর মধ্যে আমরা ইউজ করি হলো কি, বলতে পারি কোনটা, ডিসি কারেন্ট, রাইট? মানে ডিরেক্ট কারেন্ট অ্যাকচুয়ালি। আর এসি কারেন্ট হলো ইলেকট্রিক্যাল যন্ত্রপাতিতে আমরা ইউজ করে থাকি। তাহলে এসি আর ডিসির মধ্যে আমরা বুঝছি, এন্ড ডিসি কারেন্ট যারা ইউজ করে ওদেরকে আমরা বলি হলো ইলেকট্রনিক্স, আর এসি কারেন্ট ইউজ করলে সেগুলোকে আমরা বলি হলো ইলেকট্রিক্যাল। ওকে, অনেক কিছু আমরা জানলাম, তাই না? আচ্ছা, সেগুলো আমরা বুঝছি। এখন আমাদের চিন্তা ভাবনা হলো, এখন এই জায়গায় হলো আরো ইন্টারেস্টিং পার্ট আছে, যে আমাদের যখন সিগন্যাল নিয়ে পড়াশোনা করতেছিলাম, আমি একটু রিক্যাপ করে নিই, মাঝখানে দুই একবার তোমাকে একটু কোশ্চেন করছিল, যেটা যে ভাইয়া যে এখন খুব চমৎকার একটা কোশ্চেন করছে, এর নামটা জানি কি, আচ্ছা এরশাদ, তাই না? সেটা ভালো কথা বলছে, ভাইয়া সবকিছু তো ডিসি ইউজ করলেই হয়, তাহলে এসি এর দরকারটা কি? ভেরি গুড কোশ্চেন, মানে এটা আমার এটা মানে মানে তোমাদের কয়েকটা ক্লাস নিছি তো, এটা খুবই জোস একটা কোশ্চেন। তো অ্যাকচুয়ালি বিষয় হলো কি, ডিসি কারেন্টে আমি অত বেশি ভোল্টেজ প্রোভাইড করতে পারি না। তুমি জীবনে কখনো শুনছো যে মোবাইলের শক খেয়ে মারা গেছে অমুক, বা ল্যাপটপ অন করতে গিয়ে মারা গেছে অমুক? এই জিনিসটা কিন্তু হয় না অ্যাকচুয়ালি, কারণ ডিসি কারেন্ট তার ভোল্টেজ অনেক কম। তুমি পড়ে আসছো অ্যাকচুয়ালি, তাই না, যে সেখানে পিক ভোল্টেজ আমাদের নর্মালি অনেক কম থাকে। বাট যদি এসি কারেন্ট হয়, সেখানে ভোল্টেজ লেভেলটা অনেক বেশি থাকে, কন্টিনিউয়াসলি কারেন্টটা কি করতেছে, আমাদের চেঞ্জ হচ্ছে, তাই না? তো এই কারণের ক্ষেত্রে যে আমাদের এসি আর ডিসি দিয়ে সবকিছু চালানো যায়, কারণ আমাদের যখন ফ্যান চালাবো বা লাইট চালাবো, বা যখন হাই লেভেলের আমাদের কি বলা যেতে পারে, যে অনেক শক্তিশালী মোটর চালাবো, সেদিন আমাদের এসি কারেন্টই লাগতেছে। বাট ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে আমাদের লাগে হলো ডিসি কারেন্ট। দেখ, খুব ভালো একটা কোশ্চেন ছিল, সো এটা বুঝছো আশা করি। বাট হ্যাঁ, বাট সেখানে কেউ মারা যায় না। ওকে, আচ্ছা যাক, ভালো কথা। তো আমরা সিগন্যাল থেকে আরেকবার একটু রিক্যাপ করে নিই নেক্সট স্লাইডে যাওয়ার আগে, যে আমাদের নর্মালি দুই রকমের সিগন্যাল, একটা হলো ডিজিটাল, একটা হলো অ্যানালগ। ডিজিটাল মানে এই যে 0 1 এইসব পয়েন্টের মাঝখানে থাকতেছে, এর মাঝখানে অন্য কোনো ভ্যালু, তাহলে 0 থেকে 1 পয়েন্ট বা 0 থেকে 0.5 এর মাঝখানে কোনো ভ্যালু থাকবে না, জাস্ট দুইটার মাঝখানে এসে ভ্যালু থাকতেছে। বাট তুমি চিন্তা করো, ধরো এইটা যদি হয় আমাদের 0, আর এইটা যদি হয় কি আমাদের 1, পিকটাকে যদি আমি ধরি হলো 1, তাহলে 0 আর 1 এর মাঝখানে অনেকগুলো পয়েন্ট আছে না, হয়তো 0.1 0.2 0.3 0.5 0.7, এরকম অনেকগুলো ভ্যালু তোমার আছে না ওয়াই এক্সিসে। তাহলে এই জন্য সেটাকে আমরা বলতেছি হলো কি কন্টিনিউয়াস সিগন্যাল। আর ডিজিটালি তুমি চিন্তা করো, একটাকে যদি আমি 0 বলি, একটাকে যদি 1 বলি, এর মাঝখানে অন্য কোনো পয়েন্ট নাই, হয় অনলি 0 তে থাকবে অথবা কি অনলি 1 এ থাকবে। তাহলে হোপফুলি আমাদের কন্টিনিউয়াস আর ডিসক্রিট সিগন্যাল, অথবা যেটাকে আমরা বলতে পারি অ্যানালগ এবং ডিজিটাল সিগন্যাল, এই দুইটা নিয়ে আমাদের আইডিয়া সবার কাছে ক্লিয়ার, রাইট? এই তো সাবাস, ওই তো জোস। তো এখন আমাদের আরেকটা বিষয়, এখন তোমাকে যদি নেক্সট স্লাইডে গিয়ে সবগুলো আইডিয়া ক্লিয়ার হবে, বাট এই জায়গায় আমি আরেকটু জিনিস নিয়ে ঘাটাঘাটি করি। ধরলাম এটা হলো তোমার মোবাইল ফোন, মোবাইল ফোন না, মানে তুমি যেহেতু ক্লাস করতেছো ট্যাবে বা ল্যাপটপে বা ডেস্কটপে বা মোবাইল ফোনে, ওকে হোয়াট এভার। তো আমি ধরো যে তোমাদের ক্লাসটা নিচ্ছি হলো যে কোন একটা কম্পিউটারে, ধরলাম এটা হলো আমার কম্পিউটার সাপোজ, আর এইটা হলো তোমার মোবাইল ফোন বা ট্যাব, যেখানে তুমি আজকের ক্লাসটা দেখতেছো। এটা হলো মি অর উদ্ভাস, ঠিক আছে, মি ফ্রম উদ্ভাস, আর এখানে হলো ইউ, তোমরা। তাহলে এখন এইখানে আমি ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসটা তোমার কাছে তুমি দেখতে পাচ্ছ কিভাবে? তাহলে প্রথম যে বিষয় এইখানে, ধরো যত রকম কাজ হচ্ছে আমার ডিভাইসের মধ্যে, সব কাজগুলো কিন্তু কি হিসাবে হচ্ছে বলতো, ডিজিটাল হিসাবে। তাহলে ধরো এই যে ক্যামেরা দিয়ে রেকর্ডিং করা হচ্ছে, তাহলে ক্যামেরার ভিতরে জিনিসগুলো প্রসেস হচ্ছে, সিগন্যাল তৈরি হচ্ছে। কোন সিগন্যাল প্রসেস হচ্ছে বলতো? ডিজিটাল। কারণ ডিজিটাল যন্ত্রপাতির ভিতরে যাই ঘটবে না কেন, সবকিছু কি হিসেবে ঘটবে, ডিজিটাল সিগন্যালে। যেখানে সবকিছু তোমার কি থাকতেছে, ডিজিটাল সিগন্যাল হিসেবে থাকতেছে। দেন এখন ডিজিটাল সিগন্যাল এই যে 0 1, এইটাকে তুমি যদি বাতাসে পাঠাও, মানে আমি এখন কি করব, তোমাদের কাছে পাঠানো লাগবে। এখন যদি তোমাদের কাছে পাঠাতে যাই, তাহলে দেখা গেছে ডিজিটাল সিগন্যাল খুব বেশি দূর যেতে পারে না, এবং এখানে যথেষ্ট পরিমাণে ঝামেলা তৈরি হয়। মানে ডিজিটাল সিগন্যালকে মিডিয়ামে সহজে পাঠানো যায় না। তার মানে অ্যাকচুয়ালি তোমার কাছে পাঠানো লাগবে হলো কি, অ্যানালগ সিগন্যাল, মানে তোমার কাছে এই সিগন্যালটা পাঠানো লাগবে। তাহলে এখন ঝামেলা, জিনিসটা কিভাবে করা যাইতে পারে? তখন যেভাবে আমরা করার চেষ্টা করি, বিষয়টা হলো এরকম। ধরো এইখানে আমি প্রথমে কি করব, এই ভিডিওটা রেকর্ড করা হচ্ছে, যদিও লাইভ, মানে জিনিসটা সাইমালটেনিয়াসলি বা একই সাথে করা হচ্ছে। তাহলে এইখান থেকে হলো জিনিসটাকে প্রথমে, এটা ছিল হলো ডিজিটাল সিগন্যাল। আচ্ছা দাঁড়াও,
আচ্ছা, এগুলো ছিল কি আমাদের বলতে পারি ডিজিটাল সিগন্যাল। বাট ডিজিটাল সিগন্যাল থেকে প্রথমে আমরা কি করলাম, এটাকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করলাম। তাহলে দেন এইখান থেকে হলো জিনিসটাকে হলো অ্যানালগ সিগন্যালে কনভার্ট করা হলো। ওকে, দেন এই অ্যানালগ সিগন্যালটাকে পাঠানো হচ্ছে। কোথায় পাঠানো হচ্ছে? প্রথমে হলো এখানকার যে নিয়ারেস্ট যে টাওয়ারটা, সেই টাওয়ারে যাচ্ছে, তাই না? দেন সেই টাওয়ার থেকে অন্য টাওয়ারে, তুমি যে এলাকায় আছো সেই টাওয়ারে যাচ্ছে। দেন তোমার এলাকার টাওয়ার, ধরলাম এখান থেকে এটা হলো টাওয়ারে পৌঁছে যাচ্ছে, বিভিন্ন রকম টাওয়ারে। এগুলো কিন্তু সব যাচ্ছে হলো কি অ্যানালগ সিগন্যাল। দেন হলো এখান থেকে টাওয়ারে যাচ্ছে, টাওয়ার থেকে টাওয়ারে যাচ্ছে। এখন হলো তোমার এলাকায় যে টাওয়ারটা, সেই টাওয়ারটা মানে মোবাইল নেটওয়ার্কের যে টাওয়ারটা বা ইলেকট্রিক্যাল প্রোভাইডারের যে টাওয়ারটা, সেখানে অ্যাকচুয়ালি পৌঁছে গেছে। দেন সেখান থেকে হলো তোমার মোবাইলের কাছে সেই জিনিসটা রিসিভ করছে। স্টিল কিন্তু এটা কোন সিগন্যাল? এটা হলো অ্যানালগ সিগন্যাল। তাহলে এখন জিনিসটা আছে হলো আমার কি হিসাবে? অ্যানালগ সিগন্যাল হিসাবে আছে। অ্যানালগ সিগন্যাল। দেন এখনো কিন্তু তুমি জিনিসটাকে কি করতে পারবা না, প্রসেস করতে পারতেছ না, বা তুমি জিনিসটাকে দেখতে পাচ্ছ না। তাহলে জিনিসটাকে কি করতে হবে? অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করতে হবে। দেন সেটা হলো কি তোমার মোবাইলে বা তোমার ডিভাইসে সেটা হলো ডিজিটাল সিগন্যালে কনভার্ট হইছে। ওকে, ডান। এখন দেন হলো তুমি জিনিসটাকে কি করতে পাচ্ছ? দেখতে পাচ্ছ। তাহলে এই যে টোটাল যে ঘটনাটা, যে আমার এখান থেকে জিনিসটা তৈরি হয়ে ডিজিটাল থেকে অ্যানালগ হয়ে দেন সেটা হলো মিডিয়ামের মাধ্যমে তোমার কাছে যে পৌঁছে গেছে, দেন এই পৌঁছানোর পরে সেটা যে আবার অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট হয়েছে, দেন তুমি যে জিনিসটাকে দেখতে পাচ্ছ, এই টোটাল জিনিসটাকে আমরা বলতে পারি আমাদের কমিউনিকেশন। তাহলে এই টোটাল ঘটনাটাই হলো কমিউনিকেশন, যেটা হলো আমরা আজকের ক্লাসে পড়তেছি অ্যাকচুয়ালি। এন্ড মাঝখানে খুব ভালো একটা কথা বলছে, যেটা আমরা হ্যাঁ কত অল্প সময়ের মধ্যে হচ্ছে এটা বুঝতে পারতেছে, একটা পয়েন্ট। আর আরেকবার বলছে ভাই এই কনভার্টটা কিভাবে হয়, এই কনভার্টটা কিভাবে হয় সেখানে আসলে অনেক অনেক অনেকগুলো টেকনোলজি কাজ করে। এন্ড এই টেকনোলজি গুলো যে দেখেছি আমরা ইউনিভার্সিটিতে এক একটা কোর্স নিয়ে পড়াশোনা করছি, যে কিভাবে এই যে তোমার অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করা যায়, কিভাবে ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট করা যায়, এবং হিউজ আমাদের কোর্স ছিল। তারপরে জাস্ট আমরা এইটুকু জানলাম যে হ্যাঁ আমাদের বিভিন্ন রকম টেকনোলজি আছে, সেগুলো দিয়ে আমরা ডিজিটাল থেকে অ্যানালগ, অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্ট করতে পারি। তাহলে তোমরা আমাকে একটু বলো তো, আমরা এই সিগন্যাল নিয়ে অনেক কথাবার্তা বলছি এখানে, তাই না? যে অ্যানালগ নিয়ে, ডিজিটাল নিয়ে, ডিসক্রিট নিয়ে, কন্টিনিউয়াস নিয়ে, এবং কিভাবে আমাদের কমিউনিকেশনটা ঘটতে পারে, এগুলো সম্পর্কে কি আমরা মোটামুটি একটু বুঝতে পারছি কিনা একটু বলো তো। ওকে, সাবাস। ওকে, নেক্সট হলো আমরা যদি পরবর্তী স্লাইডে যেতে পারি। দেখ এই যে এতক্ষণে আমরা স্লাইডটাকে চেঞ্জ করলাম, তাই না? তো এই যে দেখো, আমি যা যা বলছি সবকিছু হলো এই জায়গায় সামারাইজড হতে আছে, যে আমাদের কমিউনিকেশন সিস্টেমটা কিভাবে কাজ করতেছে। তাহলে এই প্রথমে হলো সোর্স। তাহলে এই সোর্সটা হলো কে? ধরো এই যে দেখা গেল যে আমার বলা যেতে পারে ল্যাপটপই, বা ধরো এই যে ক্যামেরা, এই ক্যামেরার মধ্যে কি আছে, সে এই জিনিসটাকে রেকর্ড করতেছে বা ডিরেক্টলি সেই ভিডিওটা ক্যাপচার করতেছে। তাহলে এই ক্যামেরাটাকে আমি কি বলতে পারি? আমাদের সোর্স। দেন হলো ক্যামেরা, এই টোটাল জিনিসপাতিগুলা ক্যামেরা থেকে তো আর তোমাদের কাছে কি ডিরেক্টলি তো আর ভিডিও স্ট্রিম হয় না। ক্যামেরা থেকে জিনিসটা তথ্যগুলা বা ভিডিওটা কোথায় আসতেছে? কম্পিউটারে আসতেছে। তাহলে কম্পিউটারটাকে আমরা কি বলতে পারি? আমাদের ট্রান্সমিটার। কারণ কম্পিউটার এখন জিনিসটাকে কি করবে, এই যে তোমার ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে ফেলছে। তাহলে ধরলাম এটা হলো আমাদের ক্যামেরা, ক্যামেরা থেকে জিনিসটা হলো সে কি করছে, ক্যাপচার করছে। দেন ক্যামেরায় স্টিল কি আছে? ডিজিটাল সিগন্যাল। ডিজিটাল সিগন্যালই আমাদের কোথায় আসছে? কম্পিউটারে আসছে। দেন কম্পিউটারে আসার পরে কম্পিউটার কি করছে? এইটাকে হলো তোমার ডিজিটাল সিগন্যালকে সে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করছে। খুবই ভালো কথা। দেন সেটাকে সে ট্রান্সমিশন সিস্টেমের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছে। এবং আমরা এটাও আজকের ক্লাসে দেখার চেষ্টা করব, আমাদের ট্রান্সমিশন সিস্টেম অনেক রকম হতে পারে। আমি চাইলে কি তারের মাধ্যমে পাঠাতে পারি, অথবা হলো কি ওয়্যারলেসলি বা তারবিহীন মাধ্যমে পাঠাতে পারি, মানে দুই ভাবে পাঠাতে পারি। ওকে, সো তার মানে এটা হলো কি আমাদের একটা ট্রান্সমিশন সিস্টেমের মাঝখানে চলে গেল। ওকে, দেন ট্রান্সমিশন চলে গেল। দেন হলো রিসিভার, তোমার মোবাইলটাই বা ডিভাইসটাই সেটা কি করলো? রিসিভ করলো কাকে? অ্যানালগ সিগন্যালে রিসিভ করলো। এখন রিসিভ করার পরে সে কি করলো বলতো? এই যে অ্যানালগটাকে সে ডিজিটালে কনভার্ট করলো। এন্ড অ্যানালগটাকে ডিজিটালে কনভার্ট করার পরে দেন তুমি জিনিসটাকে কি করতে পাচ্ছ? দেখতে পাচ্ছ। বুঝতে পারতেছি কিভাবে কাজটা হচ্ছে। তোমার মনের মধ্যে হালকা একটা কোশ্চেন আসতে পারে এই জায়গায়, যে আচ্ছা ভাইয়া, রিসিভার আর ডেস্টিনেশন দুইটার মধ্যে পার্থক্য কি হচ্ছে? যে রিসিভ করতেছে সেটাই তো ডেস্টিনেশন, তাই না? না, এই জায়গাটা আরো ইন্টারেস্টিং বিষয়। কিরকম? ধরো তোমার কম্পিউটারে 10টা অ্যাকাউন্ট থাকতেই পারে, তাই না? তোমার কম্পিউটারে ধরুন 10টা ইমেল অ্যাকাউন্ট আছে, সেটা হলো 10 জনের। এখন দেখা গেল তোমার তার মানে কম্পিউটারটাই কি হিসেবে কাজ করতেছে বলতো? সবার জন্য রিসিভার হিসেবে কাজ করতেছে। বাট একজন যখন তার অ্যাকাউন্ট ওপেন করতেছে, ওই অ্যাকাউন্টটাকে আমি কি বলতেছি? তার ডেস্টিনেশন। সবাই একটু কুইকলি বলে ফেলে তো, রিসিভারের ডেস্টিনেশন, এটার মাঝখানে যে আমাদের একটা প্রবলেম হতে পারে, কারো কোনো প্রবলেম আছে কিনা?
হ্যাঁ, ট্রান্সমিটার আসলে কম্পিউটারের একটা পার্ট, ঠিক আছে, মানে কম্পিউটারের নেটওয়ার্কিং ডিভাইস আছে, এনআইসি কার্ড আছে, নেটওয়ার্ক ইন্টারফেস যে কার্ডটা, সেটাকে আমরা বলতে পারি কম্পিউটারের ট্রান্সমিটার অ্যাকচুয়ালি, ঠিক আছে। আচ্ছা, তোমরা না বলছো আসলে মানে কি প্রবলেম আছে সেখানে না বলছো, নাকি হলো ভাইয়া বুঝি নেই সেখানে না বলছো? আচ্ছা যাই হোক, সবাই বলো তো বুঝছি কিনা রিসিভার আর ডেস্টিনেশন। বুঝছো? ওকে, সাবাস, এই তো কোপ। হ্যাঁ, তাহলে এত কম টাইমে এত কিছু হয় এটাই বুঝতে পারতেছো, এবং কি পরিমাণ কম টাইমে হয় এটা বুঝতেছো তুমি যখন ওয়ার্ল্ড কাপ খেলা দেখতেছিলা কিছুদিন আগে, তাই না? তার মানে কি ডিরেক্টলি যখন লাইভ স্ট্রিম হচ্ছে, তাহলে লাইভ স্ট্রিম, তাহলে তুমি চিন্তা করো সেটাকে তুমি কিন্তু কয়েক সেকেন্ডের ব্যবধানেই দেখতে পাচ্ছ, ইভেন সাথে সাথেই দেখতে পাচ্ছ অলমোস্ট, তার মানে মিলি সেকেন্ড ব্যবধানে কাজগুলো আমাদের হয়ে যাচ্ছে। ওকে, সো তার মানে আমরা দেখলাম এই টোটাল জিনিসটাকে আমরা বলতেছি আমাদের কমিউনিকেশন সিস্টেম, যেখানে আমাদের সোর্স থাকতেছে, ট্রান্সমিটার থাকতেছে। সোর্সে হলো কি সেই জিনিসটাকে ক্যাপচার করতেছে, সাপোজ আমাদের ক্যামেরা হতে পারে, ইভেন কম্পিউটারের মধ্যে তুমি যে টাইপ করতেছো, কাউকে কি মেসেজ লিখতেছো, তোমার মোবাইলের মধ্যে তুমি যখন মেসেজ লিখতেছো সেটাকে আমি কি বলতে পারি সোর্স। দেন মোবাইল থেকেই পাঠাচ্ছে, মোবাইলটাকে আমি আবার কি বলতে পারি ট্রান্সমিটার। দেন হলো ট্রান্সমিশন সিস্টেম, দেন হলো কি রিসিভার, এন্ড ফাইনালি ডেস্টিনেশন। এন্ড এই পাঁচটাকে আমরা বলতে পারি আমাদের কি বলা যেতে পারে আমাদের কমিউনিকেশন সিস্টেমের মৌলিক বিষয় বা পাঁচটা অংশ আমাদের, যেটা হলো কমিউনিকেশন সিস্টেমের মেইন পার্ট। তাহলে কি কি মেইন পার্ট? একটা হলো উৎস, দেন হলো আমাদের প্রেরক, দেন হলো মাধ্যম, দেন হলো গ্রাহক যেটা হলো রিসিভার, এন্ড হলো আমাদের ডেস্টিনেশন বা গন্তব্য। এই পাঁচটা হলো আমাদের কি বলা যেতে পারে ডেটা কমিউনিকেশনের পাঁচটা অংশ। এটা হলো খুবই পরীক্ষায় আসলে কমন গ নাম্বারের কোশ্চেন, যে ডেটা কমিউনিকেশনের স্টেপ গুলা বা হলো অংশগুলা নিয়ে আলোচনা করো। মানে সোজা ভাষা আসলে এইভাবে বলে না, জিনিসটা হয়তো তোমাকে কোনো একটা সিনারিও দিয়ে দিল, ধরো সিনারিও হিসেবে বললো যে একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে মেসেজ গেল, জিজ্ঞেস করতে পারে যে কমিউনিকেশন যে হয়েছে এই কমিউনিকেশনের প্রধান অংশগুলা কি কি। তো এটাকে সুন্দরভাবে কি তোমার ব্যাখ্যা করলেই হচ্ছে। হ্যাঁ, রিসিভার কোন একটা কম্পিউটার সিস্টেম বা কোন একটা মোবাইল সিস্টেম, যে কোনো কিছু আমাদের হতে পারে। তো হোপফুলি আশা করি আমরা এই জিনিসটা বুঝছি, এবং টোটাল জিনিসটা কি হয়েছে আমি আজকের ক্লাসে এখন পর্যন্ত যা যা পড়ছি সবকিছু কিন্তু এই জায়গাতে সামারাইজ রইতে আছে। যে আমাদের সোর্স, সেখানে কোন একটা টেক্সট পাঠালাম, দেন সেটাকে ডিজিটালি ছিল, দেন সেটা হলো ট্রান্সমিটারের কাছে গিয়ে ট্রান্সমিটার সেটাকে অ্যানালগে কনভার্ট করে দেন পাঠায়। পাঠাতে পারে দুই রকম জায়গায়, একটা হলো কি ওয়্যারলেসলি পাঠাতে পারে, অথবা ওয়্যার্ড সিস্টেমে বা তারবিহীন বা তার সহ মাধ্যমে সে পাঠাতে পারে। দেন হলো সেখানে অ্যানালগ সিগন্যালই যাচ্ছে, দেন রিসিভার অ্যানালগ সিগন্যালটাকে রিসিভ করে দেন সেটাকে ডিজিটালে কনভার্ট করে, এন্ড ফাইনালি ডেস্টিনেশনে সেই টেক্সটটা বা ডিজিটাল টেক্সটটা সেটা দেখতে পাওয়া যায়। ওকে, কারণ তুমি যা যা দেখতেছো সবগুলো হলো কি ডিজিটাল ডকুমেন্ট বা ডিজিটাল জিনিসপাতি আমরা বলতে পারি, বাট তোমার কাছে যাচ্ছে কি হিসাবে অ্যানালগ হিসাবে, দেন তোমার যে ডিভাইসটা সেটাকে ডিজিটালে কনভার্ট করতেছে। কুল, রাইট, তাই না? আচ্ছা, ওকে, খুব ভালো কথা। এখন হলো আমরা এই যে আমাদের যে ডেটাটা যাচ্ছে মাঝখানে তোমরা এটা নিয়ে বলতেছিলে না ভাইয়া এত দ্রুত ঘটে, এই যে কত দ্রুত ঘটে সেটা নিয়ে আমরা এই জায়গায় আলোচনা করি। যে আমাদের এই যে ডেটা ট্রান্সমিশনটা মানে তোমার কাছে যে ডেটাটা যাচ্ছে সেটা কত দ্রুত হচ্ছে সেই জিনিসটাকে আমরা বলি হলো আমাদের ব্যান্ডউইথ। ওকে, ব্যান্ডউইথ আসলে কি ডেটা ট্রান্সমিশন স্পিড। এখন মূলত আমরা তিন রকমের ব্যান্ডউইথ পেয়ে থাকি, একটাকে আমরা বলি ন্যারো ব্যান্ড, একটাকে আমরা বলি ভয়েস ব্যান্ড, আর একটা হলো আমাদের ব্রডব্যান্ড। তো ন্যারো ব্যান্ড হলো কি যদি আমাদের স্পিড থাকে হলো কি 45 থেকে 300 বিপিএস। বিপিএস মানে হলো বিট পার সেকেন্ড। বিপিএস এর ফুল ফর্মটা হলো কি বিট পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে কতগুলা করে বিট আমাদের কি হচ্ছে পাস হচ্ছে বা ট্রান্সমিট হচ্ছে, সেটাকে আমরা বলতেছি হলো বিপিএস। তাহলে যদি আমাদের এরকম হয় যে 45 থেকে 300 বিপিএস, সেটা স্পিডটাকে আমরা বলি হলো আমাদের ন্যারো ব্যান্ড। তাহলে আমাদের ভয়েস ব্যান্ড কোনটা? ভয়েস ব্যান্ডের ক্ষেত্রে আমরা বলি যদি আমাদের কি থাকে সাধারণত যে 9600 বিট পার সেকেন্ড, বা যেটাকে আমরা বলতেছি হলো কি 9.6 কিলো বিট পার সেকেন্ড হিসেবে যদি সেই স্পিডটা থাকে, সেটাকে আমরা বলি হলো কি তোমার তোমার ভয়েস ব্যান্ড। মাঝখানে একজন একটা কোশ্চেন করছে ব্যান্ডউইথটা অ্যাকচুয়ালি কার, যে ডিভাইস দিয়ে পাঠাচ্ছে বা যে সিস্টেমে তুমি আসো অ্যাকচুয়ালি। এটা তুমি তো সবচেয়ে বেশি পরিচিত হওয়ার কথা এইটা, বাসায় যখন ওয়াইফাই লাইন তুমি নাও, মানে বাসায় যখন ইন্টারনেট লাইন তুমি নাও, তোমাকে বলে দেয় না এত এমবিপিএস এর লাইন, তার মানে তোমার যে লাইনটা সেই লাইনের মধ্যে দিয়ে এত স্পিডে ডেটা আদান প্রদান করা পসিবল। বিষয়টা বুঝতে পেরেছি। এবং এই কারণে কিন্তু অনেক সময় তোমার কি হিসেবে প্রবলেমটা হয়, তুমি দেখবা অনেক সময় ল্যাগ করে, তোমরা দেখছো না বাফারিং হচ্ছে, তোমার লাইনের স্পিড হয়তো কম, তোমার লাইনের স্পিড সাপোজ 1 এমবিপিএস, বাট ডেটা পাঠানো হচ্ছে হলো 10 এমবিপিএস হিসাবে।
মানে অনেক বেশি ডেটা তোমার কি একসাথে পাঠানো হচ্ছে, বাট তোমার লাইনের স্পিড কম, তোমার তার মানে তোমার লাইন কি অল্প স্পিডের ডেটা ক্যাপচার করতে পারতেছে, যার কারণে কিন্তু ল্যাগিং হচ্ছে। এই যে স্পিডের যখন পার্থক্য তৈরি হয় বা তোমার ঝামেলা তৈরি হয়, ভারসাম্য ঠিক থাকে না, তখন এই ল্যাগিং বা আমরা বলি বাফারিং, এই টাইপের জিনিসপাতি অ্যাকচুয়ালি হচ্ছে। ওকে, তো আচ্ছা আবার একটু দেখি আমরা। আর যদি আমাদের ব্রডব্যান্ড, তাহলে জিনিসটা হলো কি, ব্রডব্যান্ড হলো যদি আমাদের অ্যাটলিস্ট 1 Mbps বা তার চেয়ে বেশি স্পিড থাকে বা ট্রান্সমিশন, তাহলে 1 Mbps এর নিচে যাই থাকুক না কেন সেগুলোকে আমরা ভয়েস ব্যান্ড, ন্যারো ব্যান্ড বলতেছি। আর ব্রডব্যান্ড হইতে গেলে সেটা 1 Mbps হয়ে থাকে। অনেকের একটা ভুল ধারণা আছে, মানে আমি যখন তোমাদের মতো ছিলাম আমি মনে করতাম আচ্ছা ব্রডব্যান্ড মানে মনে হয় যে আমাদের তারের যে লাইনটা, মানে যদি ইন্টারনেট প্রোভাইডারের কাছ থেকে যে তারের লাইনটা নিয়ে নিই সেটা মনে হয় ব্রডব্যান্ড। বাট পরে দেখছি আসলে সেটা সেটা তারবিহীনও হইতে পারে, তার সহও হইতে পারে। ব্রডব্যান্ড জিনিসটা হলো কি, যদি স্পিড থাকে 1 Mbps বা তার চেয়ে বেশি, সেটাকে আমরা বলি হলো আমাদের ব্রডব্যান্ড। মাঝখানে খুব ভালো একজন একটা কথা বলছো যে আচ্ছা ভাই এগুলাকে কি বিপিএস মানে বিট পার সেকেন্ড এই হিসেবে কি লেখা যাবে কিনা? হ্যাঁ এক্স্যাক্টলি, এগুলাকে যেমন এটাকে আমি লিখতেই পারি কি কিলো বিট পার সেকেন্ড, এই হিসেবে তুমি লিখতে পারবা, কোনো প্যারা নাই। ওকে, বাট এই জায়গায় খুবই জোস একটা জিনিস চলে আসবে, সেটা হলো বিট এন্ড বাইট। এই পোলাপাইন বলো তো, বিট আর বাইটের মধ্যে পার্থক্য কি তোমরা বুঝছো? যে বিট আর বাইটের মধ্যে ডিফারেন্সটা কি? আচ্ছা অনেকে বলতেছে হ্যাঁ ভাইয়া যে 8 বিট মানে হলো 1 বাইট। আচ্ছা ওকে, ঠিক আছে। তোমাকে যদি বলা হয় কি বলা যেতে পারে, ধরলাম 5, এই সবাই একটু বলো তো 5 এর বাইনারি কত? চ্যাপ্টার 3 তে সবাই পড়ে আসছে তাই না? এটা অবশ্যই পারবো আমরা যে 5 এর বাইনারি কত? 101 তাই না? ধরলাম এই যে 101, এটা হলো কি আমাদের 5 এর বাইনারি। ওকে, খুব ভালো কথা। দেন এইখানে প্রত্যেকটাকে আমরা বলতেছি একটা করে বিট, তার মানে হলো কি আমাদের এইটা একটা বিট, এইটা একটা বিট, এইটা একটা বিট। এখন আমরা বলি যদি আমাদের কখনো 8 বিট থাকে, 8 বিটের সামারি বা 8 বিটকে আমরা একসাথে বলি হলো কি আমাদের বাইট। তাহলে এখানে ধরলাম আমাদের এর আগে আরো কয়েকটা বিট আমরা রেখে দিলাম। ওকে, ধরলাম এটাকে আমি 8 বিটে কনভার্ট করতে চাই, আগে ধরলাম আমি কি করলাম, আগে 1 2 3, আগে আরো 5টা জিরো দিয়ে দিলাম। আচ্ছা একটু দাঁড়াও, এটা মনে হয় স্ক্রিন ল্যাগ করতে, তাহলে আমি এটাকে বলতে পারি 101। এটা ছিল আমাদের 5 এর বাইনারি। এই যে 5 বিট আমি এক্সট্রা অ্যাড করে দিলাম, তাহলে টোটালে কত বিট আমাদের? 8 বিট। এই যে 8 বিটকে আমরা একসাথে বলি হলো আমাদের 1 বাইট। তাহলে এখানে প্রত্যেকটা ঘরকে আমি বলতে পারি কি আমাদের একটা করে বিট, এটা হলো আমাদের একটা বিট, এই সবগুলো হলো কি আমাদের একটা একটা করে বিট, সবগুলোই হলো আমাদের বিট, বা এই টোটাল জিনিসটাকে আমরা বলতেছি একটা বাইট। তাহলে আমরা যেটা টোটালে বলতে পারি, যদি আমাদের কখনো 8 বিট লিখি তাহলে 8 বিট হলো 1 বাইট। এবং ইন্টারেস্টিং বিষয় একটা জিনিস লক্ষ্য করছো, বিট লেখা হয় স্মল বি দিয়ে আর বাইট লেখা হয় কি তোমার ক্যাপিটাল বি দিয়ে, এই জিনিসটা খেয়াল রেখো। এবং এই জায়গাটা নিয়ে অ্যাকচুয়ালি আমাদের কাহিনীটা হয়ে থাকে। যেমন তুমি চিন্তা করে দেখো, আমাকে বলে দেওয়া থাকে যে লাইনের স্পিড হলো কত, তোমার বলা যেতে পারে হলো তোমার বলতেছে হলো 5 কিলোবাইট, তো বলে না 5 Mbps, তোমাকে বলে দিয়েছে যে লাইনের স্পিডটা হলো 5 Mbps, বাট তুমি দেখবা সেখানে কিন্তু ক্যাপিটাল বি লেখা থাকে না, সেখানে লেখা থাকে হলো স্মল বি। তার মানে অ্যাকচুয়ালি সেই জায়গায় থাকে হলো কি, দিলাম 5 Mbps, এটা এটা লেখা থাকে, ক্যাপিটাল বি কিন্তু না। তাহলে তুমি যদি এটাকে ক্যাপিটাল বি তে কনভার্ট করতে চাও, অ্যাকচুয়ালি জিনিসটাকে কি করা লাগবে বলো তো? আসলে 5 Mbps মানে কি, ধরলাম তুমি 5000 লিখছো তাই না, মানে এত কিলো বিট পার সেকেন্ড, এটাকে তুমি যদি 8 দিয়ে ভাগ করো তাহলে অ্যাকচুয়ালি তখন তুমি পাচ্ছ হলো কি মেগাবাইট, বা সরি এত কিলো বাইট পার সেকেন্ড। তাহলে এত, তখন সেটা থাকতেছিল কিলো বাইট পার সেকেন্ড। কাহিনীটা বুঝছো? কারণ অ্যাকচুয়ালি দেখা গেছে যে ইন্টারনেটে যে ডেটা আদান প্রদান গুলা সেগুলো কি ফুল হিসাবেই তো কাজ করতেছে তাই না, ফুল বাইট হিসেবেই যাচ্ছে, তথ্য তো বাইট হিসেবে থাকতেছে তাই না? তাহলে আমরা মেইনলি এটাই বলে থাকি যে অ্যাকচুয়ালি যে আমাদের যেটা তোমাকে অ্যাকচুয়ালি নেট লাইনরা বা নেট প্রোভাইডাররা যে আমাদের বলে হলো কি যে 5 Mbps, সেটা কিন্তু বিট, মেগা বিট পার সেকেন্ড, নট বাইট। আর যদি কখনো বলে যে আমাদের যে ডেটা স্পিড অ্যাকচুয়ালি
সেটা হলো কি, যদি বাইটে হিসাব করো তাহলে সেটা হলো ক্যাপিটাল বি, কিলো বাইট পার সেকেন্ড। ওকে, তাহলে সবাই একটু কুইকলি বলো তো যে আমাদের বিট আর বাইট দুইটার মধ্যে পার্থক্য কি আমরা বুঝতে পেরেছি কিনা, এবং যে আমাদের বিভিন্ন রকমের যে ব্যান্ডউইথ মানে ডেটা ট্রান্সমিশন স্পিড, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড, এগুলো সবাই বুঝছি না? ওকে, সাবাস। তাহলে এটা হলো আমাদের, আরেকবার একটু রিক্যাপ করে নিই 5 সেকেন্ডের মধ্যে। স্মল বি সেটা হলো কি আমাদের বিট, ক্যাপিটাল বি সেটা হলো কি আমাদের বাইট। ওকে, তো যাক, আমরা ডেটা ট্রান্সমিশন স্পিড নিয়ে আমরা পড়াশোনা করলাম। এখন যদি আমরা কি নিয়ে আলোচনা করতে যাই, যে এই ডেটা ট্রান্সমিশন তো হচ্ছে খুবই ভালো কথা, বাট ডেটা ট্রান্সমিটটা হচ্ছেই বা কিভাবে? এই যে ব্যান্ডউইথের হিসাবটা, আচ্ছা হিসাবটা তোমাদের আমি আগেই দেখাই ফেলছি, যে তোমাকে যদি বলা হয়ে থাকে যে ব্যান্ডউইথটা কিভাবে হিসাব করা হয়, ধরো তোমাকে যদি কখনো বলা হয়ে থাকে যে 50টা বিট, 50 বিট এইটা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে, মানে আমাদের সিস্টেমের মধ্য দিয়ে যেতে বা কোনো একটা মিডিয়ামের মধ্য দিয়ে যেতে আমাদের সময় লাগতেছে হলো তোমার কত, 5 সেকেন্ড। তাহলে একটু কুইকলি বলে ফেলো তো এইটার ব্যান্ডউইথ কত, এই মিডিয়ামটার ব্যান্ডউইথ কত? কি বলতে পারো ভাই, তো হিসাব তো দেখার নাই, এটা তুমি নর্মালি বুঝতে পারবা। এক্স্যাক্টলি 10 বিট পার সেকেন্ড। তাহলে যদি আমি জিনিসটাকে বলি, আমাদের এই যে বিট ডিভাইডেড বাই সেকেন্ড বা সময়টাকে যদি আমি লিখি, তাহলে কি থাকতেছে, 50 ডিভাইডেড বাই 5 আমাদের থাকতেছিল 10 বিট পার সেকেন্ড, বা আমি এটাকে একসাথে বলতে পারি হলো কি হিসেবে, 10 বিপিএস। আর যদি আমি এটাকে কি হিসেবে রাখতে চাই, বাইট পার সেকেন্ড হিসেবে রাখতে চাই, তাহলে জিনিসটাকে কি করব, বাইটাকে আমি লিখতে পারি হলো কি 10 বিট পার সেকেন্ড। আর যদি এটাকে তাহলে আমি 8 দিয়ে ভাগ করব, আমি লিখবো 10/8, তাহলে সেটাকে আমি বলতে পারবো হলো কি কিলো বিট পার সেকেন্ড, সরি আমি তখন বলবো বাইট পার সেকেন্ড, বাইট পার সেকেন্ড। তাহলে কত আসে অ্যাকচুয়ালি 1.25 মনে আসে, তাই না? 1.25, আচ্ছা, তাহলে এটা আসতেছে 1.25 বিট পার সেকেন্ড। ওকে, তাহলে আমরা নিশ্চয়ই ব্যান্ডউইথটা ক্যালকুলেট করতে পারবো, এটা বুঝতেই পারছি উদ্ভাসের পরীক্ষায় বা ডেইলিতে এগুলাতে বা পরীক্ষায় আমাদেরকে ব্যান্ডউইথ ক্যালকুলেশন আসতে পারে, নরমাল ক্যালকুলেশন, প্যারা করতে কিছু নাই, তাই না, সিম্পল। আচ্ছা, 8 দিয়ে ডিভাইড কেন করতে হবে অমৃতা জিজ্ঞেস করছে। এই যে কারণ কি, আমাদের বিট থেকে বাইটে যেতে গেলে 8 দিয়ে ভাগ দিতে হয় না, কারণ 8 বিটে 1 বাইট না। এক্স্যাক্টলি এই কারণে আমরা বিট থেকে বাইটে যেতে গেলে 8 দিয়ে ভাগ দিতে হয়, বুঝছি। ওকে, সাবাস। এইবার দেখো আমাদের ডেটা যে ট্রান্সমিট হচ্ছে, এই ট্রান্সমিট অনেক ভাবে হইতে পারে। কিরকম কিরকম ভাবে হতে পারে, সেটা হলো কি প্যারালালি যেতে পারে, আর একটা হলো সিরিয়ালি যেতে পারে। তুমি বলতে পারো ভাই সিরিয়াল প্যারালাল বলতে আপনি অ্যাকচুয়ালি কি বুঝাচ্ছেন? ওকে, কি বুঝতেছি আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে দেখো, যদি আমাদের এরকম হয় যে একখানে যতগুলা বিট আছে সবগুলাকে আমি প্যারালালি পাঠাচ্ছি, এই দেখো আমাদের ধরলাম আমাদের কাছে টোটাল একটা সংখ্যা আছে, সংখ্যাটা হলো কত, 11001010, ধরলাম আমার কাছে ডেটা হিসেবে আছে হলো 11001010, মানে আমার কাছে 8টা বিট আছে। তাহলে এই 8টা বিটকে আমি কোথায় পাঠাবো? অবশ্যই সেন্ডার থেকে রিসিভারে পাঠাবো। এখন কোশ্চেন হলো জিনিসটাকে আমি কিভাবে পাঠাবো, কিভাবে পাঠাবো আমরা? যদি 8টাকে আমি একসাথে পাঠাই, তাহলে এই দেখো 8টা ওয়্যার কানেক্ট করা লাগতেছে, একসাথে যদি আমি পাঠাই তাহলে সেটাকে আমরা বলতে পারি হলো কি প্যারালাল ডেটা ট্রান্সমিশন, একসাথে পাঠানো হচ্ছে, প্যারালালি পাঠানো হচ্ছে। আর যদি আমি একটা একটা করে পাঠাই, এই যে দেখো আমি যে এখানে সবগুলো আমাদের কি আছে, তোমার ডেটা গুলো আছে মানে বিট গুলো আছে, যদি আমি একটা একটা করে পাঠাই, এই যে 11001010 একটা একটা করে পাঠাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সেটাকে আমরা বলি সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। আচ্ছা, এখন দেখা যাক তোমরা কতটুকু বুঝতে পারো, আমাকে একটু বলো তো, এই যে প্যারালাল ডেটা ট্রান্সমিশন এর সুবিধা কি হইতে পারে? সবাই একটু চ্যাট বক্সে লেখো তো এর সুবিধা কি হতে পারে। হ্যাঁ, এটা ফাস্টার, কারণ সবগুলো একসাথে চলে যাচ্ছে, খুব বেশি ফাস্ট, খুবই ভালো কথা। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এখন ধরো তোমাকে যদি আমি বলি হ্যাঁ টাইম কম লাগে, এই তো সবার দেখছি তোমরা বুঝতে পারতেছো, বাট বলো তো অসুবিধা কি হতো, কি হচ্ছে? একটা অসুবিধা বলো দেখি, যে ভাইয়া এই অসুবিধা হইতে পারে। না, কলিশন হয় না,
খরচ বেশি, আমাদের বেশি ওয়্যার লাগে। এই তো সাবাস, তুমি ধরো তোমাকে কেউ বলতেছে 100টা বিট পাঠাবো আমি, এখন 100টা বিট যদি আমি একসাথে পাঠাতে চাই, আমার কি করবে, 100টা ওয়্যার লাগবে। তার মানে হিউজ আমাদের ওয়্যার লাগবে, কানেকশন বেশি লাগবে, জিনিসটা কি কমপ্লেক্স হয়ে যাবে। তাহলে এটার সুবিধা হলো কি ফাস্ট, এটা হলো আমাদের সুবিধা, বাট আমাদের ওয়্যারের সংখ্যা অনেক বেশি লাগবে, তাই না? তার মানে হলো কানেক্টিভিটি বা কানেকশন অনেক বেশি লাগবে, মোর কানেকশন লাগবে, মোর কানেকশন বা অনেক বেশি পরিমাণে আমাদের কানেকশন লাগবে। এইটা হলো এইটার ক্ষেত্রে আমাদের প্রযোজ্য। ওকে, এখন তুমি বলতে পারো যে ভাইয়া তাহলে এর যদি এত বেশি কস্ট হয়, এটা কোথায় ইউজ করা হইতে পারে? এখন তুমি চিন্তা করো, দুঃখিত, তুমি যখন মাউসে ক্লিক করো ল্যাপটপে বা ডেস্কটপে, বা তুমি যখন মোবাইলে কোনো কিছু প্রেস করতেছো, মানে তুমি যখন ক্লিক করতেছো, সেটা কি একেবারে পুরো ইনস্ট্যান্ট সাথে সাথে কাজ করতেছে না? তার মানে হলো আমাদের মাউসের সাথে প্রসেসর বা প্রসেসরের সাথে যে র্যাম, এই যে মানে আমাদের যে ইন্টারনাল যে কানেকশন গুলো একটা ডিভাইসের ভিতরে, সেগুলোতে আমাদের থাকে হলো কি এই যে প্যারালাল কানেকশন, বা সেই জায়গায় আমাদের প্যারালালি ডেটা ট্রান্সমিট হয়। তার মানে আমি বলতে পারি প্রসেসরের মধ্যে আমাদের প্যারালাল ডেটা ট্রান্সমিশন হয়, প্রসেসর, দেন আমাদের হার্ড ডিস্ক হতে পারে, র্যাম হতে পারে, দেন এইচডিডি মানে হলো হার্ড ডিস্ক। তাহলে এগুলোর মধ্যে আমাদের জিনিসপাতি কি হচ্ছে, আমাদের প্যারালালি ডেটা ট্রান্সমিট হচ্ছে, একসাথে আমাদের ডেটা ট্রান্সমিট হচ্ছে, কারণ এগুলো কম্পিউটারের ভিতরে, এন্ড সেখানে তো তারগুলো আমাদের অনেক আছে, মানে কানেকশন অনেক বেশি আছে, সো প্যারা খাওয়ার কিছু নাই। তাহলে আসো আমরা এই প্যারালাল নিয়ে আমরা ভালো মতো পড়াশোনা করলাম, জিনিসটা সুবিধা অসুবিধা বুঝলাম, কোথায় ব্যবহার হতে পারে সেটাও আমরা একটু বুঝলাম। তাহলে এবার আসো আমাদের সিরিয়াল, এই সিরিয়াল ডেটা ট্রান্সমিট নিয়ে আমরা চিন্তা করি যে জিনিসটা আমাদের কি হচ্ছে। এখানে আমাদের বিট গুলাকে একটা 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 করে পাঠানো হচ্ছে, সবগুলোকে একসাথে পাঠানো পসিবল না। তাহলে সুবিধা হলো কি, আমাদের একটা ওয়্যার দিয়েই পসিবল। তাহলে অসুবিধা কি হচ্ছে বলতো, সময়টা একটু বেশি লাগতেছে, স্লো লাগতেছে। বাট এইটাই হলো কি, আমাদের নর্মাল যত কমিউনিকেশন আছে, এই যে তুমি যে এখান থেকে তথ্য দেখতে পাচ্ছ, সবগুলা কিন্তু কি হিসেবে যাচ্ছে, সবগুলা সিরিয়ালে যাচ্ছে। তাহলে স্লো মানেও যে আমরা বলতেছি একেবারে স্লো, বিষয়টা যেটা ভাবতেছি আমাদের ব্রেনে, বিষয়টা সেরকম না, ইট ইজ অলসো কোয়াইট ফাস্ট। বাট হ্যাঁ, কম্পিউটারের পার্সপেক্টিভে, মানে কম্পিউটারের হিসাব নিকাশে বা সেই হিসাব করলে জিনিসটা স্লো, বাট আমাদের কাছে স্টিল জিনিসটা হলো কি ফাস্ট। আইডিয়াটা বুঝতে পারছো? এখন তুমি যদি বলো যে আমি ধরো একটা কথা বলছি, তুমি যদি 10 ঘন্টা পরে শুনছো, হ্যাঁ তাইলে তুমি স্লো বলতে পারতে, তার মানে এইটা স্টিল ফাস্ট, বাট কম্পিউটারের পার্সপেক্টিভে জিনিসটা হলো স্লো। বুঝছো নিশ্চয়ই সবাই বিষয়টা, তাই না? আচ্ছা, তাহলে এটাকে আমরা বলতে পারি হলো কি, এটা স্লো কম্পারেটিভলি, মানে কম্পিউটারের পার্সপেক্টিভে। আর এখানে একটা লাইন, মানে একটা বা খুব কম সংখ্যক লাইন দিয়ে আমাদের কাজ হয়ে যাচ্ছে। আর এটা তাহলে কোথায় ব্যবহার করা হয়, বাকি যতগুলো ক্ষেত্র আছে আমাদের সবগুলো ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। যেমন মাউসের সাথে কম্পিউটারের কানেকশন হইতে পারে, যেমন এখান থেকে তুমি যে তথ্য পাচ্ছ, এখানে মেইনলি কি থাকতেছে, যে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন আমাদের হচ্ছে, বা অনুক্রমে আমাদের ডেটা যাচ্ছে। মাঝখানে অ্যাকচুয়ালি একটা ভালো বলতেছে, নেটওয়ার্ক টাওয়ারেও কিন্তু সিরিয়াল হিসেবে যাচ্ছে, মানে তোমার নেটওয়ার্ক টাওয়ারে তোমার ডিভাইস থেকে যে আমাদের কোনো টাওয়ারে যে ডেটা যাচ্ছে, সেটাও কি সিরিয়ালি যাচ্ছে, নট প্যারালালি। ওকে। আর অমৃতা মাঝখানে একটা কোশ্চেন করছে, সোর্স এন্ড এর পার্টটা বুঝি নাই, সোর্সের এন্ড কোথায়? আচ্ছা, এই যে সোর্স এন্ড, ও তার মানে হলো কি, আচ্ছা এই যে এই এন্ড কথাটা দিয়ে অ্যাকচুয়ালি কি বুঝাইছে, তাই না? মানে কথা হলো আমাদের কাছে অ্যাকচুয়ালি ডেটাগুলো কি হিসেবে আছে, ধরো পুরা একটা বাইট মানে 8 বিট একসাথে আছে না, তো ওইগুলোকে আমার প্রথমে কি করা লাগে বলতো, একটা একটা করে বিটে ভাঙা লাগবে, তারপরে না তোমার কাছে যাবে। তো ওইটাই বলছে যে প্রথমে আমাদের এইগুলা ডেটাগুলা সবগুলো একসাথে আছে, সবগুলা বিট একসাথে আছে, আমি প্রথমে সেগুলোকে একটা একটা করে আলাদা করব, দেন আলাদা আলাদা করে দেন পাঠাবো। এই জন্য আর কি এই সিস্টেমটাকে আমরা বলছি। আবার যাবে হলো সবগুলা কি আলাদা আলাদা ভাবে, দেন সবগুলাকে একসাথে করবে, দেন সেগুলো তুমি একসাথে দেখতে পারবা। যেমন সবচেয়ে ভালো উদাহরণটা দেওয়া যায়, তুমি যে কোনো ফ্রেন্ডকে লিখতেছো হ্যালো, HELLO, তাই না, বা হাই কি অবস্থা, সে কি একটা একটা করে দেখে, এইচ দেখে, তারপরে আই দেখে, তারপরে অবস্থা, এইভাবে কি দেখে, বা HELLO প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে দেখে না, সে একসাথে দেখতেছে। তাহলে আশা করি তোমার কাছে এখন আইডিয়াটা ক্লিয়ার যে আমাদের এই সিরিয়ালের ক্ষেত্রে জিনিসটা কিভাবে হচ্ছে। বলো তো সবাই, যে সবাইকে আমরা বুঝছি কিনা? ওকে, সাবাস, এই তো, তার মানে আমরা এখানেও হিউজ পড়াশোনা করলাম, অনেক কিছু আমরা বুঝছি। তাহলে এইগুলো থেকে যে পরীক্ষায় কখনো গ নাম্বার বা ঘ নাম্বারে আসে, আমরা আশা করি প্যারা খাবো না, আমরা অ্যান্সার করতে পারবো, সবগুলোর পার্থক্য বুঝি, উদাহরণ বুঝি, তাই না? ওকে, এইবার হলো সবচেয়ে জোস বিষয়গুলোর একটা, যে বিট সিঙ্ক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিটটা কিভাবে হচ্ছে। তাহলে আমরা এই অ্যাকচুয়ালি বুঝলাম যে আমার কাছ থেকে, সবাই একটু কুইকলি রেসপন্স করো তো, যে আমার কাছ থেকে তোমার কাছে যে ডেটাটা যাচ্ছে, এটা কি হিসেবে যাচ্ছে, প্যারালালি নাকি হলো সিরিয়ালি?
সবাই একটু রেসপন্স করো যে এটা কিভাবে যাচ্ছে, প্যারালাল হিসেবে যাচ্ছে নাকি সিরিয়াল হিসেবে যাচ্ছে? সিরিয়াল হিসেবে যাচ্ছে, সাবাস। তার মানে আসলে ডেটাটা যাচ্ছে হলো তোমার কাছে সিরিয়ালি, বাট এই যে তার মানে একটা একটা করে বিট আকারে যাচ্ছে বা বিট বিট আকারে যাচ্ছে, একসাথে পুরাটা যাচ্ছে না, অতগুলো ওয়্যার আমাদের নাই, ইউজ হচ্ছে না। তাহলে এখন এইটাই হলো কত স্পিডে যাচ্ছে, এটা কি কাহিনী করে যাচ্ছে, সেটার উপর ভিত্তি করে আমরা আরো 3 ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি অ্যাসিঙ্ক্রোনাস, সিঙ্ক্রোনাস, আর একটা বলি আইসোক্রোনাস। তার মানে আমাদের কাছে সবকিছু তো বিট আকারেই যাচ্ছে, তোমার কাছে আমার কাছে সিরিয়ালি সবকিছু যাচ্ছে, বাট সিরিয়ালি কিভাবে যাচ্ছে সেই জিনিসটাকে আমরা বলি হলো কি যে বিট সিঙ্ক্রোনাইজেশনের উপর ভিত্তি করে কিভাবে ডেটা ট্রান্সমিট হচ্ছে। এবং ডেটা ট্রান্সমিটের ওয়েটা হলো 3টা, বিট সিঙ্ক্রোনাইজেশনের উপর ভিত্তি করে। একটাকে আমরা বলি হলো অ্যাসিঙ্ক্রোনাস, একটা হলো আমাদের সিঙ্ক্রোনাস, একটা হলো আমাদের আইসোক্রোনাস। ওকে, তাহলে এখন আমরা দেখি জিনিসটা অ্যাকচুয়ালি কি বা কি কি কাজ করতেছে, এই জায়গায় আমাদের একটু মনোযোগ দেওয়া দরকার। অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন বলতে আমরা মেইনলি যেটা বুঝি যে আমাদের প্রত্যেকটা বিট বাই বিট যাচ্ছে, মানে একটা একটা করে বিট তোমার কাছে যাচ্ছে। আচ্ছা, বিটটাকে স্মল হাতের লেখা উচিত, এটা খারাপ দেখায় তাই না? তো আমরা বলতে পারি বিট বাই বিট ডেটা ট্রান্সমিট হচ্ছে। এখন যদি বিট বাই বিট ডেটা ট্রান্সমিট হয়, তুমি বলতে পারো ভাইয়া জিনিসটা কিরকম? এই যে ধরলাম যে আমাদের কাছে প্রত্যেকটা বিট আলাদা আলাদা হয়ে যাচ্ছে। ধরো আমাদের কাছে কি ছিল, 101011, ধরলাম এই যে 6টা বিট ছিল, আমাদের ট্রান্সমিট হচ্ছে কিভাবে, একটা একটা করে বিট ট্রান্সমিট হচ্ছে। প্রথমে দেখা গেল যে আমাদের 1 ট্রান্সমিট হচ্ছে, দেন দেখা গেল কি আমাদের আরেকটা 1 ট্রান্সমিট হচ্ছে, দেন দেখা গেল 0 ট্রান্সমিট হচ্ছে, দেন 1 ট্রান্সমিট হচ্ছে, 0 ট্রান্সমিট হচ্ছে, দেন 1 ট্রান্সমিট হচ্ছে, মানে একটা একটা করে বিট আমাদের ট্রান্সমিট হচ্ছে। এই টাইপের জিনিসকে আমরা বলি হলো কি অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন। তাহলে একটু কুইকলি বলে ফেলো তো যে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন সবাই বুঝছি কিনা, যে প্রত্যেকটা বিট আলাদা আলাদা ভাবে ট্রান্সমিট হচ্ছে। আচ্ছা, এটা আমরা বুঝছি। তাহলে এখন তুমি আমাকে বলতে পারো যে ভাই এইটা যে খুব ভালো জিনিস, একটা একটা করে বিট ট্রান্সমিট হচ্ছে, বাট তুমি চিন্তা করো তোমার কাছে তো ফাস্ট দরকার, একটা একটা করে বিট ধরে যাচ্ছে, কতক্ষণে যাবে তো কোনো মানে প্যারা তো একটু, তাই না? এখন আমাদের এই জন্য আমাদের যেটা আসছে সেটাকে আমরা বলি হলো সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন। সেখানে হলো আমাদের টোটাল জিনিসটা কি আকারে যায় না, বিট বাই বিট আকারে যায় না, টোটাল জিনিসটা ব্লক আকারে যায়। তো এটাকে আমরা বলি হলো ব্লক বাই ব্লক ট্রান্সমিশন। তুমি আমাকে বলতে পারো তাহলে ভাইয়া ব্লক জিনিসটা হলো কি? ব্লক জিনিসটা হলো এরকম, এই যে তোমাকে ধরো আমি মেসেজ করতেছি, যে মাঝখানে তোমরা যে লিখছো, তো তোমরা কি লিখছো, মাঝখানে ধরো যে একজন লিখছে যে ভাইয়া আমার মেসেজ পড়েই না, এই যে কে জানি লিখছে ভাইয়া আমার একটা মেসেজও সিন করে না, তোমাদের ফ্রেন্ড তুষার লিখছে, ঠিক আছে? ও ধরো যে লিখছে যে ভাইয়া, BAIYA। এখন আমি কি ওয়ার্ড গুলাকে একটা একটা করে দেখতেছি, ভি তারপরে এ তারপরে আই তারপরে ওয়াই তারপরে এ, একটা একটা করে বিট দেখতেছি? অবশ্যই না, আমি টোটাল জিনিসটাকে একসাথে দেখতেছি না, এবং পুরো মেসেজটাকে আমি একসাথে দেখতেছি। মানে ওর যে বক্তব্য যে ভাইয়া আমার একটা মেসেজও সিন করেন না, সেই টোটাল জিনিসটা আমি একসাথে দেখতেছি না। তাহলে এই যে টোটাল জিনিসপাতিগুলো যে আমাদের একসাথে যাচ্ছে, একসাথে ট্রান্সমিট হচ্ছে পুরাটা, এই জিনিসটাকে আমরা বলতেছিল ব্লক বাই ব্লক। ঠিক আছে, তো মানে একটা একটা করে বিট আকারে গেলে তো আমাদের কি যে অনেকক্ষণ টাইম লাগবে, তাহলে টোটাল আমাদের একটা করে ব্লক পাঠানো, সেটাকে আমরা বলা হয় কি যে আমাদের সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন, যেটাকে আমরা বলতেছি ব্লক বাই ব্লক ট্রান্সমিশন। এখন তাহলে তুমি বলতে পারো ভাই আমি যদি কি 1000টা বিট একসাথে রাখি, সেগুলোকে সবগুলো একসাথে যাবে না? সেগুলোকে কম্পিউটারের ভিতরে সিস্টেম আছে, ডিভাইসের মধ্যেই সিস্টেম আছে, সেগুলোকে সে ব্লকে কনভার্ট করে এন্ড ব্লক গুলাকে পাঠাতে থাকে। বিষয়টা বুঝতে পারতেছি? কিরকম ভাবে দেখা গেল তোমার কাছে অনেকগুলো নাম্বার আছে, দেখা গেল 101011110101, মানে অনেক বিশাল বিশাল নাম্বার আছে। দেখা গেল যে এইগুলোর মধ্যে থেকে ধরো যে আমাদের চলতেছে কন্টিনিউয়াস বিশাল একটা নাম্বার, তাহলে কম্পিউটার অ্যাকচুয়ালি করে কি, এইগুলো থেকে কয়েকটাকে নিয়ে একটা করে ব্লক বানায়। হ্যাঁ, কয়টা বিট নিয়ে সে ব্লক বানায়, দেন ব্লকটাকে কিভাবে বুঝে যে এইটা একটা আলাদা ব্লক ওইটা একটা আলাদা ব্লক, এই সবগুলো নিয়ে যে তোমরা যদি ইউনিভার্সিটিতে কেউ নেটওয়ার্কিং বা এগুলো নিয়ে পড়াশোনা করতে যাও, কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এগুলো নিয়ে পড়াশোনা করতে যাও, সেগুলো নিয়ে তখন তোমরা পাবা। মানে যেমন আমরা যখন ইউনিভার্সিটিতে যে 3rd ইয়ারে পড়াশোনা করছিলাম, তখন দেখা গেছে যে এই টাইপের টপিক গুলো ছিল, কিভাবে ব্লক গুলা বানাতে হয়, কিভাবে হলো অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনটা ঘটাতে হয়, কিভাবে এই জায়গার ব্লকের যে লেন্থ ডিটারমাইন করা যায়, মানে লেন্থটা কতটুকু হবে, কিভাবে বুঝবো যে একটা ব্লক থেকে আরেকটা ব্লক, সেভাবে হয়ে থাকে। বাট আমাদের লেভেলে তো সেটা লাগতেছে না, আমাদের মেইনলি যেটা লাগতেছে সেটা হলো কি সে সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনে ব্লক বাই ব্লক ট্রান্সমিশনটা অ্যাকচুয়ালি হয়ে থাকতেছে। যেমন এখান থেকে হয়তো সে 1010
1 1 এইটাকে সে একটা ব্লক হিসেবে হয়তো কনসিডার করতেছে। হ্যাঁ, আগে কিছু অ্যাড করে পরে কিছু অ্যাড করে একটা ব্লক বানাচ্ছে, দেন এই ব্লকটাকে সে পাঠাচ্ছে। আবার এইটুকু বাকিটুকু নিয়ে সে হয়তো হয়তো আরেকটা ব্লক বানাইছে। এইভাবে আমাদের ব্লক বাই ব্লক যে ট্রান্সমিশন, সেটাকে আমরা বলতেছি আমাদের সিনক্রোনাস ট্রান্সমিশন। তাহলে সবাই একটু কুইকলি আমাকে বলে ফেলো তো, অ্যাসিনক্রোনাস হলো বিট বাই বিট, আর সিনক্রোনাস হলো ব্লক বাই ব্লক। এই দুটার মধ্যে পার্থক্য কি সবাই বুঝছে কিনা, এবং দুইটা জিনিসও সবাই আমরা বুঝছি কিনা, কুইকলি একটু বলে ফেল। ওকে, সাবাস, মোটামুটি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন তোমাকে যদি একটা জিনিস বলি, তোমরা কি মাঝে মাঝে যখন মোবাইলকে ধরা তোমাদের ডিভাইসটাকে, মোবাইল হইতে পারে, ট্যাব হইতে পারে, এটাকে যখন বাসার ওয়াইফাই কানেক্ট করছো, উপরের দিকে কি একটা লেখা অনেক সময় দেখো, দেখা গেলো সাপোজ তুমি মেসেঞ্জার অন করছো বা দেখা গেলো ইমেইল অন করছো, সেই জায়গায় একটা লেখা দেখো অনেক সময় সিনক্রোনাইজিং। এই লেখাটা কি তোমরা পেয়েছো কখনো, সিনক্রোনাইজিং? মানে কথা হলো কি, মানে সে যে ব্লক গুলাকে বা তথ্যগুলাকে সবগুলা কি প্রেজেন্ট টাইমের সাথে কি করতেছে, সিনক্রোনাইজ করতেছে। মানে কোনো কিছু জমে আছে কিনা, কোন মেইল হয়তো তোমার চলে আসছে বা সেটাকে শো করতেছে না, সবগুলোকে সে একই সাথে কি করে ফেলে, যে অ্যাডজাস্ট করে ফেলে, মানে রিয়াল টাইমের সাথে অ্যাডজাস্ট করে। এই জিনিসটাকে বলা হয় কি, সিনক্রোনাইজেশন। ওকে, আচ্ছা দেখ, খুব ভালো কথা। তো দেখ, ভালো কথা, এখানে আমরা বেশ কিছু জিনিসপাতি দেখলাম। এখন আমাদের আরেকটা জিনিসপাতি আছে, সেটাকে আমরা বলি হলো আইসোক্রোনাস ট্রান্সমিশন। আসলে আইসোক্রোনাস ট্রান্সমিশন আসলে অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাস দুইটার একটা সংমিশ্রণ। যেমন এখানে আসলে আমরা ব্লক বাই ব্লকে ডেটা ট্রান্সমিট করি, বাট কথা হলো যে আমাদের এই ব্লক গুলাকে খুব দ্রুত তৈরি করে পাঠানো হয়। মানে আগে হলো আমাদের একটা করে ব্লক তৈরি করা হচ্ছে, দেন পাঠানো হচ্ছে, এইভাবে চলতেছে। ইভেন দেখা যায় এই জন্যই কিন্তু তোমরা কি অনেক আগের বাটন ফোন ইউজ করছে কেউ? অনেক সময় আমরা যখন বাটন ফোন ইউজ করতাম, সেই জায়গায় একটা যখন কাউকে মেসেজ পাঠাতাম, মেসেজের মধ্যে লেখা থাকতো 256 ক্যারেক্টারের বেশি হওয়া যাবে না, 256 ক্যারেক্টারের চেয়ে বেশি হওয়া যাবে না। সে আসলে কি করতো জানো, পুরাটাকে একটা ব্লক করে দেন পাঠাতো। বুঝছো? মানে এটা ছিল বাটন ফোনের ফিচার, মানে মেসেজে। বাট এখন তো আর এরকম ঝামেলা নাই। আগে ছিল যে 100 ক্যারেক্টার হইতে পারবে, দেন হলো 256 ক্যারেক্টার হইতে পারবে, এর বেশি ক্যারেক্টার হলে সে পাঠাতে পারবে না। তো পুরোটাকে একটা ব্লক করে দেন সেই মেসেজটাকে কি করতো, সেন্ড করতো। তাহলে সেটা ছিল আমাদের ব্লক বাই ব্লক। বাট এখন তুমি কি করতেছো বলো তো, মেসেঞ্জারে কন্টিনিউয়াসলি টেক্সট পাঠাচ্ছ না? দেন হলো কি তোমার আরো আপডেটেড ভার্সন, সেটা হলো কি ভিডিও। তার মানে ভিডিওর ক্ষেত্রে তোমার কি হচ্ছে, যখন ভিডিও স্ট্রিম করা হচ্ছে, সেখানে আমাদের ভিডিও ফ্রেম গুলা সবগুলা কি একটার পর একটা পাঠানো হচ্ছে, কন্টিনিউয়াসলি পাঠানো হচ্ছে। তার মানে এখানে আসলে ব্লক বাই ব্লক, মানে ব্লক আকারেই পাঠানো হচ্ছে, বাট সেগুলোকে কি বিট বাই বিটে যত ফাস্ট হইতো, মানে সেখানে যত একটা বিটকে যত বেশি ফাস্ট করে পাঠানো হতো, এখানে প্রত্যেকটা ব্লককে তত বেশি ফাস্ট করে পাঠানো হচ্ছে। মানে একটা ব্লক থেকে আরেকটা ব্লকের মাঝখানের যে সময়টা, এই ইন্টারভালটা অনেক কম থাকানো হয়। মানে একটা ব্লক থেকে আরেকটা ব্লক পাঠানোর মাঝখানে যে সময়টা, সেটা খুবই কম থাকে। তার মানে হলো ইন্টারভাল টাইম ভেরি লো, অথবা আমরা বলতে পারি মিনিমাম। আইডিয়াটা বুঝতে পেরেছি সবাই? তার মানে আসলে এইটা হলো কি সাম কাইন্ড অফ সিনক্রোনাস ট্রান্সমিশনই, বাট সে প্রত্যেকটা ব্লককে বিটের স্পিডেই পাঠায়। মানে আগে হলো কি বিট গুলাকে ব্লক বানায় দেন পাঠাতো, দেন একটু টাইম লাগতো, দেন আরেকটা ব্লক পাঠাতো, এইভাবে আগে কাজগুলা হতো। আর এখন জিনিসটা কি হয়ে গেছে, আরো বেশি ফাস্ট হয়ে গেছে। তার মানে প্রত্যেকটা ব্লক সে পাঠাচ্ছে, আর ব্লকের মাঝখানের কোনো টাইম ডিলেটা খুবই কম রাখা হয়েছে। যার কারণে এটাকে আমরা বলতেছি হলো আইসোক্রোনাস ট্রান্সমিশন। তাহলে এটা আমাকে বলো তো, অবভিয়াসলি 3 নম্বরটা বেশি উন্নত। যেমন তুমি সিনক্রোনাস দিয়ে কি করতে পারো, মেসেজ ট্রান্সমিশন গুলো বোঝানো যাচ্ছে। বাট যখন তুমি ভিডিও ট্রান্সমিট করতেছো, সেখানে কি প্রত্যেকটা ভিডিও ফ্রেম তোমার কাছে কি খুব দ্রুত পৌঁছানো লাগবে। নইলে তুমি দেখো কি, তুমি বাফারিং দেখবা, ল্যাগ করা দেখবা, তাই না? তুমি ঠিক মতো বুঝতেও পারবা না। তার মানে হলো আইসোক্রোনাসটা হলো সবচেয়ে বেশি উন্নত। তাহলে আমি যদি টোটাল জিনিসটাকে একটু সামারি করি বা একটু রিপিট করি, সবাই একটু মনোযোগ সহকারে শুনো। প্রথমটা ছিল অ্যাসিনক্রোনাস। অ্যাসিনক্রোনাস জিনিসটা কি ছিল, প্রত্যেকটা বিটকে আমরা আলাদা করে পাঠাতাম, এই জন্য সেটাকে আমরা বলতাম বিট বাই বিট ডেটা ট্রান্সমিশন। ভালো জিনিস। নেক্সট হলো আমাদের যেটা ছিল, সেটাকে আমরা বলতাম হলো সিনক্রোনাস ট্রান্সমিশন। জিনিসটা হলো অ্যাকচুয়ালি কি, টোটাল বিট গুলাকে আমি ব্লকে কনভার্ট করতাম, ব্লকে কনভার্টের টাইম যেত, দেন প্রত্যেকটা ব্লককে আমি আলাদা আলাদা ভাবে পাঠাতাম। ওকে, নেক্সট হলো এটা উদাহরণ হিসেবে কি বলা যেতে পারে, ওই যে মোবাইল মেসেজিং। কারণ মেসেজটাকে, টোটাল মেসেজটাকে সে কি করে, একবারে পাঠায়। ওকে, কুল।
এখন তুমি চিন্তা করো এরপরে যেটা ছিল সেটাকে আমরা বলতাম হলো আইসোক্রোনাস ট্রান্সমিশন। সেখানে আমরা ডেটাটাকে ব্লক বাই ব্লকই পাঠাচ্ছি, বাট একটা ব্লক থেকে আরেকটা ব্লকের মাঝখানে যে টাইম ডিলেটা বা টাইম ইন্টারভেলটা সেটাকে আমি কি অত্যন্ত কম রাখি বা খুবই বেশি কমাই ফেলি, মিনিমাম করে ফেলি। তার মানে আরো বেশি স্পিডে আমার ডেটা ট্রান্সমিট হচ্ছে। তাহলে এখন সবাই কুইকলি আমাকে একটু বলে ফেলো, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং আইসোক্রোনাস তিনটাই কি সবাই বুঝতে পেরেছি কিনা? হ্যাঁ, আমাদের ডিভাইসগুলোতে কি হয়ে থাকে? আইসোক্রোনাস হয়ে থাকে। তোমাদের ফ্রেন্ড তানজিম কান্নাকাটি করে কেন? সে বলতেছে কি যে ভাইয়া কেবল আমরা জয়েন করছি, ক্লাস বুঝতে পারতেছি না। আহ, এখন থেকে বাকিটুকু বাকিটুকু বুঝবা, প্যারা নেই। আর প্রথমটুকু পরে রেকর্ডিং দেখে ফেললে হোপফুলি খুব একটা প্যারা হবে না তোমার, কেমন? আচ্ছা, ওকে। তো এত অদ্ভুত নাম কেন? ওই যে একটার সাথে কন্টিনিউয়াস দিকে তোমার কি টাইমের সাথে অ্যাডজাস্ট হওয়া, এই জিনিসটাকে আমরা বলি হলো সিনক্রোনাইজেশন। তো ওইটার সাথে মিল রেখে বাকিগুলা হইছে যে আইসোক্রোনাস, দেন হলো সিনক্রোনাস, দেন হলো আইসোক্রোনাস। বুঝতে পেরেছি? ওকে। তো যাক, খুব ভালো কথা। এই জায়গায় আমরা অনেক কিছু বুঝলাম। দেন হলো আর কি কি জিনিসপাতির উপর পড়াশোনা করা যেতে পারে। আচ্ছা, আমাদের আরো কিছু ভালো টপিক আছে, তার আগে তুমি একটু ব্রেক নিতে চাও? আচ্ছা, আমরা মনে হয় একটা ব্রেক নিতে পারি, তাই না? আচ্ছা, তাহলে আসো আমরা একটা হালকা ব্রেক নিই। ব্রেক নেওয়ার পরে আমাদের আরেকটা ইন্টারেস্টিং টপিক আছে, যে ডেটা ট্রান্সমিশনই তো আমরা পড়তেছি, তাই না? তো ডেটা ট্রান্সমিশনে আর কি কি জিনিসপাতি দেখা যায় সেগুলো নিয়ে আমরা দেখবো। তো এখন 3:58 বাজে। তো তোমাদের 12 মিনিট 11 মিনিট একটা ব্রেক দিই। আমরা আবার 4:10-এ শুরু করবো না, ঠিক আছে? তো লেটস হ্যাভ এ স্মল ব্রেক। আচ্ছা, ধরো 4টা বাজে অলমোস্ট, 4টা থেকে আমরা 4:10 পর্যন্ত ব্রেক নিই। ওকে, দেন 4:10-এ আমরা আবার শুরু করবো। ওকে।
ওকে, সো ওয়েলকাম ব্যাক। সবাই নিশ্চয়ই আমরা চলে এসেছি, তাই না? ওকে, তাহলে চলো আমরা আবার একটু শুরু করি, দেখি আমাদের আর কি কি জিনিসপত্র দেখা যেতে পারে, তাই না? ওকে, সো আমরা মোটামুটি ডেটা ট্রান্সমিশন মেথড, মানে যে আমাদের সিরিয়ালি যে ডেটা ট্রান্সমিট হচ্ছে সেটা কিভাবে হচ্ছে সেটা নিয়ে আমরা মোটামুটি দেখলাম এতক্ষণ। নেক্সট হলো খুব চমৎকার কিছু বিষয় নিয়ে আমরা একটু ডিসকাস করব, যে আমাদের এই ডেটা ট্রান্সমিশন মোড, মানে ডেটা ট্রান্সমিশন কোন দিকে হইতে পারে, মানে ডিরেকশনটা কোন দিক থেকে কোন দিকে হইতে পারে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, আমার বেশ পছন্দের একটা জিনিস টপিকটা। যেমন তোমাকে যদি বলা হয়ে থাকে যে রেডিও দেখছো না তোমরা অবভিয়াসলি, বা রেডিওর কথা বাদ দাও, মানে রেডিওটা এত আগের যে অনেক হয়তো তোমরা নাও দেখে থাকছো, তাই না? তো টেলিভিশনটা সবাই দেখছি। এখন টেলিভিশনের মাধ্যমে অ্যাকচুয়ালি কি হয়, যে তুমি কোনো কিছু কি সবাই শুধুমাত্র তারা রিসিভাররা তারা অনলি রিসিভ করতে পারে, মানে সেন্ডার সেন্ড করতেছে আর যত রিসিভার আছে তারা শুধু রিসিভ করতে পারে। এখন তুমি টেলিভিশনের মাধ্যমে কি কাউকে তোর কোনো তথ্য পাঠাতে পারবা? অবভিয়াসলি পারবা না। তার মানে ডেটা ট্রান্সমিশন অনলি কি সেন্ডার থেকে রিসিভার, রিসিভার কখনোই কি করতে পারবে না, সে কোনো ডেটা বা ইনফরমেশন সেন্ড করতে পারবে না, তাই না? তাহলে এই টাইপের ডেটা ট্রান্সমিশনকে বা ট্রান্সমিশন মোডকে আমরা বলতেছি হলো সিমপ্লেক্স। তার মানে এখানে অনলি হলো কি আমাদের সেন্ডার থেকে রিসিভার। ওকে, খুব ভালো কথা। ঠিক আছে, এস হলো সেন্ডার আর হলো রিসিভার। ওকে, এখন কথা হলো তোমরা ট্রাফিক পুলিশ বা তোমার আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী আছে তাদেরকে ওয়াকি টকি ইউজ করতে দেখছো না তোমরা? ওয়াকি টকিতে অ্যাকচুয়ালি কিন্তু কি হয়, দুইজনই কি করতে পারে, ডেটা ট্রান্সমিট করতে পারে, বাট দুইজন একই সাথে ডেটা ট্রান্সমিট করতে পারবে না। একজন তুমি দেখবা হয়তো মুভিতে দেখছে অ্যাটলিস্ট, বা হয়তো সামনাসামনি অনেকে দেখছো, বলতেছে ডেটা অমুক অমুক কোন একটা ইনফরমেশন দিচ্ছে, লাস্টে বলে হলো ওভার, তাই না? কোন একটা ইনফরমেশন দেওয়ার পর বলে ওভার, মানে সে তখন ডেটা ট্রান্সমিশন অফ করছে। আরেকজন তখন ডেটা ট্রান্সমিট করতে পারবে, সে তখন তার কথা শেষ করে, কথা শেষ করার পরে সে বলে হলো কি ওভার। তাহলে এই যে জিনিসটা সেটাকে আমরা মোটামুটি বলতে পারি হলো কি হাফ ডুপ্লেক্স ব্যবস্থা, যেখানে সেন্ডার থেকে রিসিভার ডেটা ট্রান্সমিট পসিবল, আবার রিসিভার থেকেও কি সেন্ডার ডেটা ট্রান্সমিট পসিবল, বাট দুইটা সাইমালটেনিয়াসলি বা দুইটা একই সাথে হতে পারবে না, আলাদা আলাদা সময় হতে পারবে। মানে দুইজন একই সাথে ডেটা সেন্ড এবং রিসিভ করতে পারবে না, একজন যখন সেন্ড করবে বাকিরা বা বাকিজন রিসিভ করবে। তাহলে সেই টাইপের জিনিসকে আমরা কি বলতে পারি, আমরা হাফ ডুপ্লেক্স যে মোড সেটাকে বলতে পারি। আর এর পরেরটা তো তুমি বুঝতেই পারতেছো ফুল ডুপ্লেক্স, সেটা হলো মোবাইল ফোন, দুইজন একই সাথে কথা বলতেছে, একই সাথে ইন্টারাকশন করা পসিবল। ইভেন তোমাদের সাথে যে ক্লাসে তুমি একই সাথে কি করতেছো, ভিডিও দেখতে পাচ্ছো, আবার একই সাথে তুমি কি টেক্সট সেন্ড করতে পারতেছো, তাই না? তাহলে একই সাথে কি যে সবকিছু পসিবল, একই সাথে আমাদের সেন্ডার রিসিভার দুইজনই একই সাথে ডেটা কি করতে পারতেছে, সেন্ড করতে পারতেছে সাইমালটেনিয়াসলি, সেই সিস্টেমটাকে আমরা বলি হলো ফুল ডুপ্লেক্স। তাহলে কুইকলি একটু বলে ফেলি, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, তিনটেই কি সবাই বুঝছি কিনা আমরা? একটু বলে ফেলা তো সবাই কুইকলি। ওকে, গ্রেট। তাহলে সিমপ্লেক্স হলো সেন্ডার থেকে অনলি রিসিভার, আর হাফ ডুপ্লেক্স হলো সেন্ডার থেকে রিসিভার, রিসিভার থেকে সেন্ডার, দুইটাই হইতে পারে বাট দুইটা একসাথে হবে না। আর ফুল ডুপ্লেক্সে দুইটা একসাথে হচ্ছে। দ্যাটস ইট। ওকে, নেক্সট তুমি চিন্তা করে দেখো যে আমাদের ডেটা ট্রান্সমিশন মোড, আমাদের ইউজার কয়জন আছে, মানে রিসিভার কয়জন আছে, তার উপর ভিত্তি করে আমি তিন ভাগে ভাগ করতে পারি। তুমি বুঝতেছো এখান থেকে যে অনেক রকমের কোশ্চেন করা পসিবল। যেমন আগের স্লাইড থেকে কোশ্চেন করা পসিবল যে আমাদের ডেটা ট্রান্সমিশনের ডিরেকশন, মানে হলো কি সেন্ডার আর রিসিভার, যে দুই দিকে কি একসাথে যেতে পারি কিনা, তার উপর ভিত্তি করে আমরা তিন ভাগে ভাগ করতেছি। আবার তুমি চিন্তা করে দেখো যে আমাদের রিসিভার কয়জন হচ্ছে, তার উপর ভিত্তি করে আমরা কি করতে পারি, আমাদের এই যে যেটা বলা যেতে পারে ডেটা ট্রান্সমিশন মোডকে আরো তিন ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি হলো ইউনিকাস্ট, একটাকে আমরা বলতে পারি ব্রডকাস্ট, আরেকটাকে আমরা বলি হলো মাল্টিকাস্ট। আরো বিভিন্ন ভাবে ভাগ করা যায়, বাট মেইনলি আমরা এই তিনটে ভাগে ভাগ করি, ইউনিকাস্ট, ব্রডকাস্ট এন্ড মাল্টিকাস্ট। তুমি বলতে পারো ভাইয়া জিনিসগুলো হলো কি রকম? ইউনিকাস্টের কথা চিন্তা করে দেখো, ইউনিকাস্ট বলতে মেইনলি আমরা বুঝি ওয়ান টু ওয়ান কনভারসেশন, ওয়ান টু ওয়ান কনভারসেশন। ওয়ান টু ওয়ান জিনিসটা হলো কিরকম, ধরো তুমি যদি কাউকে একটা মেসেজ করো, ধরো তুমি তোমার কোনো ফ্রেন্ডকে কোনো একটা মেসেজ করলা মেসেঞ্জারে, এখন বলো আমি কি সেটা পাবো? অন্যরা কি সেটা জানতে পারবে? মানে তুমি শুধুমাত্র একজনকেই পাঠাইছো আর সে সেটা রিসিভ করতে পারতেছে, মানে প্রাপক সংখ্যা বা রিসিভার একজনই। and সেই টাইপের জিনিসকে আমরা বলি হলো ইউনিকাস্ট। এখন হলো ব্রডকাস্ট কোনটা, এখন তুমি চিন্তা করো কেউ হলো টিভিতে কোনো নিউজ প্রকাশ করছে, এখন যারা টিভিতে ওই চ্যানেলটা খুলে রাখছে সবাই কি পাবে না? তাহলে যখন যে আমাদের প্রাপক সংখ্যা বা রিসিভার অনেক বেশি, সবাই সবার কাছেই যাবে, সেই জিনিসটাকে আমরা বলি হলো ব্রডকাস্ট। এখান থেকে বলতে পারি ওয়ান টু কে অল।
বিষয়টা বুঝতে পেরেছি। তাহলে আরেকটা আছে, সেটা হলো মাল্টিকাস্ট। মাল্টিকাস্ট বিষয়টা কিরকম? তুমি ধরো কোনো কিছু একটা গ্রুপ আকারে দিচ্ছ। ধরো এই যে সাপোজ তোমাদেরকে বিভিন্ন রকম মেসেজ দেওয়া হয়, তাই না, যে আগামীকালকে ক্লাস হবে, ক্লাস হবে না, যারা হলো কি উদ্ভাসের গ্রুপটাই অ্যাড আছে শুধু তারাই পাচ্ছে, বাকিরা কি পাচ্ছে? বাকিরা পাচ্ছে না। তাহলে এই জিনিসটাকে আমরা বলতে পারি হলো মাল্টিকাস্ট, যেখান থেকে ওয়ান থেকে ম্যানি, মানে কোন একটা গ্রুপের মধ্যে সবাই পাবে, মানে সিলেক্টেড বা হলো গ্রুপ। বিষয়টা বুঝতে পেরেছি? তাহলে হলো ইউনিকাস্ট হলো ওয়ান থেকে ওয়ান, ওয়ান টু ওয়ান, আর ব্রডকাস্ট হলো ওয়ান থেকে সবাই, মাল্টিকাস্ট হলো ওয়ান থেকে মেনি। ঠিক আছে, মানে কোন একটা সিলেক্টেড বা কোন একটা গ্রুপে হতে পারে। আসলে উদাহরণটাকে আমি আরেকভাবে দিই। ধরো সাপোজ আমি আমার কোন একটা ফ্রেন্ডকে মেসেজ দিছি, কালকে বিএফসি তে ট্রিট দিব। ঠিক আছে, কালকে ট্রিট দিব, কোন একটা মেসেঞ্জারে লিখে রাখছি কোন একটা ফ্রেন্ডকে। ওকে, খুব ভালো কথা, সে দেখা গেলো মেসেঞ্জারে চলে আসছে, খুব ভালো কথা, মানে মেসেঞ্জারে তো না, সে বিএফসি তে চলে আসছে কোন একটা টাইমে। তাহলে এটাকে আমি কি বলতে পারি? ইউনিকাস্ট। এখন দেখা গেল যে আমি উদ্ভাসের কোন একটা গ্রুপে দেখা গেল আমি লিখে দিচ্ছি যে কালকে বিএসসি তে অমুক সময়ে ট্রিট দিব। তাহলে হয়তো কি যে ওই গ্রুপের মধ্যে যারা আছে তারা তো সবাই চলে আসলো বিএফসি তে, মানে সবার কাছে ইনফরমেশনটা গেল। সেটাকে আমি কি বলতে পারি? আমাদের মাল্টিকাস্ট। আর সাপোজ আমি যদি কখনো আমার ফেসবুকের টাইমলাইনে পোস্ট দেই যে কালকে বিএসসি তে ট্রিট দিব, অবস্থা বুঝতেছো কি হবে? এন্ড সেটাকে আমি কি বলতে পারি? ব্রডকাস্ট। তাহলে সবাই একটু কুইকলি বলো তো, ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট, তিনটে কি সবাই বুঝছি কিনা আমরা? ওকে, সাবাস। ওকে, সো আমাদের আইসিটি 43 এখানে ছিল। দেন হলো কি আমরা আইসিটি 44 নম্বর দেখি যে এই স্লাইডে আমাদের কি কি জিনিসপাতি দেখার আছে, তাই না? তো আসো দেখি যে এখানে কি কি জিনিসপাতি আমাদের আছে। এখন খুব একটা ভালো জিনিস, আমাদের ডেটা যে ট্রান্সমিট করতেছি না, ট্রান্সমিট করতে পারি তো দুই হিসাবে, এটা তো আমরা জানি। একটাকে বললাম তারের মাধ্যমে ট্রান্সমিট করতে পারি, আর একটা হলো কি আমাদের ওয়্যারলেসলি বা কি বলা যেতে পারে তারবিহীন মাধ্যমে আমরা ট্রান্সমিট করতে পারি। তো এখন আসলে আমরা তারবিহীন মাধ্যমটা নিয়ে আলোচনা করি। কারণ তোমাদের কাছে, তোমাদের যারা মোবাইলে টিভিতে দেখতে পাচ্ছ, তোমাদের সাথে তো উদ্ভাসের সরাসরি কি তার বা ওয়্যার্ড কানেকশন নাই, তাই না? তার মানে তুমি তথ্যগুলো পাচ্ছ কি ওয়্যারলেসলি, মোটামুটি বলতে পারি আমরা। তাহলে এই যে ওয়্যারলেস মিডিয়া নিয়ে আমরা একটু ডিসকাস করব। ওয়্যারলেসে মেইনলি আমরা তিনটা তাড়িৎ চুম্বক তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আমরা মেইনলি ইউজ করে থাকি। একটা হলো রেডিও ওয়েভ, একটা হলো মাইক্রোওয়েভ, একটা হলো ইনফ্রারেড। এখন সেই তিনটা নিয়ে আমরা একটু পড়াশোনা করি, কেমন? এই তিনটার মধ্যে ডিফারেন্স গুলো হলো কিরকম? প্রথম কথা হলো আমরা যেটা মেইনলি বলতে পারি সেটা হলো কিসের কিসের ক্ষেত্রে বলা যেতে পারে। তোমার মেইনলি হলো আমরা জানি কি আমাদের তাড়িৎ চুম্বক বর্ণালী, তোমরা কেমিস্ট্রিতে পড়ে আসছো, ফিজিক্সে পড়ে আসছো, মেইনলি সবচেয়ে বেশি বা সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য কোনটা, যেটাকে আমরা বলি হলো কসমিক রে, তাই না? মহাজাগতিক রশ্মি। তারপরে আমার কি হচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্য আস্তে আস্তে বাড়তেছে, তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে সেটা আমাদের কি হচ্ছিল বলতো? এরপর আমরা পাই হলো গামা রে, রাইট? গামা রে। তারপরে তরঙ্গ দৈর্ঘ্য আমাদের কি হচ্ছে, বাড়তেছে, তার মানে ফ্রিকোয়েন্সি কমতেছে। তাহলে যদি আমাদের ফ্রিকোয়েন্সি যদি কমে বা তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে, দেন আমরা কাকে পাই? এক্স রে। দেন হলো আমরা কাকে পাচ্ছি? এক্স রে এর পরে আমরা পাচ্ছি হলো ইউভি, যেটা হলো আলট্রাভায়োলেট রে। দেন হলো কি আমরা নর্মাল লাইট আমাদের পাচ্ছি। দেন আমরা কাকে পাচ্ছি? আইআর পাচ্ছি। দেন আমরা কাকে পাচ্ছি? আমাদের রেডিও ওয়েভ পাচ্ছি, মাইক্রোওয়েভ পাচ্ছি, এগুলাকে আমরা পাচ্ছি, তাই না? আচ্ছা, আচ্ছা কুইকলি আমাকে একটু বলে ফেলো তো যে আমাদের আইআর এরপরে কি মাইক্রোওয়েভ আগে না রেডিও ওয়েভ আগে? আমি একটু দেখে নিই। আমি দুইটার স্পেকট্রামের আমি তরঙ্গ দৈর্ঘ্যটা ভুলে গেছি, তারা আমি একটু তোমাদের দেখে বলতেছি। দাঁড়া একটু দেখে শিওর বলি। 700 ন্যানোমিটার। আচ্ছা, মাইক্রো আগে, দেন হলো আমাদের রেডিও ওয়েভ, রাইট? ওকে, তো আমাদের তার মানে আইআর এর চেয়ে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বা আমাদের ওয়েভলেন্থ বেশি হচ্ছে, সেখানে আমরা পাচ্ছি হলো মাইক্রোওয়েভ। দেন আমাদের তরঙ্গ দৈর্ঘ্য আরো বেশি হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি হলো আমাদের রেডিও ওয়েভ।
তাহলে আমরা মেইনলি যেগুলো ইউজ করে থাকি ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে আইআর, মাইক্রোওয়েভ এন্ড রেডিও ওয়েভ। এবং তোমরা জানো আস্তে আস্তে অ্যাকচুয়ালি আমাদের কি হচ্ছে বলতো, তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ লেন্থ সেটা ইনক্রিজ করতেছে। আর ওয়েভ লেন্থ যদি আমাদের ইনক্রিজ করে তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি সেটা কি হবে, কমে যাবে। তার মানে আমাদের এই দিকে ইনক্রিজ করতেছে হলো কি বলতে পারি, ওয়েভ লেন্থ, আর ডিক্রিজ করতেছে হলো কি এইদিকে আমি বলতে পারি আমাদের ফ্রিকোয়েন্সি। এই সূত্রটা আমরা অবভিয়াসলি পড়ে আসছি যে আমাদের কি এইচ নিউ এইটা ইকুয়াল টু কি আমাদের এনার্জি, এবং আমরা এটাও পড়ে আসছি যে আমাদের কি বলা যেতে পারে, সি ইকুয়াল টু কি বলা যেতে পারে, নিউ ল্যামডা, তাই না। নিউ মানে হলো কি ফ্রিকোয়েন্সি, যে আমরা ফিজিক্স বা কেমিস্ট্রিতে মোটামুটি নিউ দিয়ে ফ্রিকোয়েন্সি বুঝাই, আর ক্লাস 8-9 তোমরা যখন পড়তে তখন তোমরা এফ দিয়ে ফ্রিকোয়েন্সি লিখতা। তো আমরা যেটা মেইনলি বলতে পারি যে আমাদের নিউ ইকুয়াল টু কি বলা যেতে পারে, সি বাই ল্যামডা। ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য আর নিউ মানে হলো আমাদের ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য এবং হলো ফ্রিকোয়েন্সি একটার অপোজিট। আমাদের তার মানে যত লাইট যাচ্ছে, মানে আমাদের এই যে সিকোয়েন্সটা সেখানে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য ইনক্রিজ করতেছে, মানে আমাদের ফ্রিকোয়েন্সি কমতেছে। আর আমরা তো জানি যে আমাদের শক্তি হলো কি আমাদের ফ্রিকোয়েন্সির সমানুপাতিক বা কম্পাঙ্কের সমানুপাতিক। তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি বেশি থাকলে শক্তি বেশি, ফ্রিকোয়েন্সি কম থাকলে শক্তি কম। তাহলে এটা বুঝতে পারতেছি অবশ্যই কসমিক রে আমাদের শক্তি সবচেয়ে বেশি, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, আর ওইদিকে রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, শক্তি কম। তো মোটামুটি এগুলো আমরা মোটামুটি বুঝছি যে কি কি আমরা ইউজ করে থাকি। আমরা সাধারণত ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে বা ওয়্যারলেস মিডিয়ামের ক্ষেত্রে রেডিও ওয়েভ ইউজ করি, মাইক্রোওয়েভ ইউজ করি এন্ড আইআর ইউজ করি। তাহলে এগুলোর শক্তির ক্রমটা কিরকম, কম্পাঙ্কের ক্রমটা কিরকম, এবং ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্যের ক্রমটা কিরকম সেটা আমরা মোটামুটি দেখলাম। তাহলে যদি আমাদের এটা দেখা হয়ে যায়, তাহলে তোমাদের কাছে যদি আমি একটা পোল কোশ্চেন জিজ্ঞেস করি, এটাকে তোমরা বলতে পারবা? তোমাদের একটি পোলটা লঞ্চ করা হচ্ছে, এই জায়গায় তুমি একটু রেসপন্স করে ফেলো তো সবাই, যে কোনটার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি। আমি তোমার অ্যান্সারও দিয়ে ফেলছি, তাই না? ওকে, কুইকলি একটু সবাই রেসপন্স করে ফেল। স্টিল বলবেন ভুল দেখাচ্ছ, দেখতেও ভালো লাগতেছে, সাবাস। ওকে, তাহলে আমরা আসলে পোলটা এন্ড করি। পোলটা এন্ড করে তোমাদের সাথে যদি রেজাল্টটা শেয়ার করা হয়, তাহলে একটু লক্ষ্য করে দেখো। ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক মিনহাজ। আচ্ছা, তো এখানে মোটামুটি তোমরা, আচ্ছা দেখা যাচ্ছে তারা খুব দ্রুত অ্যান্সার দিচ্ছ, তোমরা অনেক সাফল্যের সাথে ভুল করছো অনেকেই। সো প্যারা নাই, চিল, তাই না? কি হবে সঠিক অ্যান্সার দিয়ে? আচ্ছা দেখো, মোটামুটি আমাদের ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি কোনটা, কিছুক্ষণ আগে আমরা দেখে আসলাম যে আমাদের ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি। অবভিয়াসলি আগে আস্তে আস্তে গেলে আমাদের ফ্রিকোয়েন্সি কমতেছে, ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য বাড়তেছে। কম্পাঙ্ক সবচেয়ে বেশি কার, আইআর এর, তাই না? তাহলে আমাদের কোনটা অ্যান্সার হবে, আইআর অর ইনফ্রারেড। এই তো, সাবাস। নেক্সট কি করা যেতে পারে? ওকে, এন্ড ওয়্যারলেস কমিউনিকেশনের উপর ভিত্তি করে আমরা মূলত এইগুলা ইউজ করে থাকি। এই প্রত্যেকটা টেকনোলজির নামই তোমরা মোটামুটি শুনে আসছো। একটা হলো ব্লুটুথ, মোবাইলে ইউজ করা হয়, একটা হলো ওয়াইফাই, আর একটা হলো ওয়াইম্যাক্স। কমিউনিকেশনের জন্য এই তিনটে টেকনোলজি আমরা মূলত ইউজ করে থাকি। প্রথমে আসো ব্লুটুথ কি। ব্লুটুথে সাধারণত একটা ডিভাইস আরেকটা ডিভাইসের সাথে কানেক্ট হচ্ছে, এন্ড খুবই কাছাকাছি বা খুবই নিকট একটা সংক্ষিপ্ত জায়গার মধ্যে তারা অ্যাড হতে পারতেছে, কানেক্ট হতে পারতেছে, তবে রেঞ্জটা খুবই কম। ওয়াইফাই এর ক্ষেত্রে রেঞ্জটা কি হচ্ছে, অনেক বেশি হচ্ছে। ব্লুটুথের সাধারণত 1-to-1 কানেকশন হয়, যদিও ব্লুটুথের আপডেটেড যে ভার্সন, সাধারণত এখন ব্লুটুথ 6 নিয়ে ঘাটাঘাটি চলতেছে, ব্লুটুথ 5 অ্যাভেলেবল, ব্লুটুথ 4 আরো আগে থেকেই ছিল, সেগুলোতে সাধারণত একটার বেশি ডিভাইসে কানেক্টেড হতে পারে। আর তার চেয়ে বিষয়টা ওয়াইফাই, বাসায় তো অবভিয়াসলি সবাই আমরা ওয়াইফাই ইউজ করি, তাই না? মোটামুটি বলা যেতে পারে ওয়াইফাই হলো কি, যেখানে একই সাথে অনেকগুলো ডিভাইস তোমার কি হতে পারে, নেটওয়ার্কে কানেক্টেড হইতে পারে, সেই জিনিসটাকে আমরা বলতে পারি আমাদের ওয়াইফাই। তাহলে ব্লুটুথ আমরা আগে থেকে নাম শুনছি, ওয়াইফাই আগে থেকে নাম শুনছি, অনেকের কাছে এই টার্মসটা একটু নতুন লাগতে পারে, সেটা হলো ওয়াইম্যাক্স। ওয়াইম্যাক্স জিনিসটা অ্যাকচুয়ালি কি? ওয়াইম্যাক্স জিনিসটা হলো কিরকম, তোমরা অনেকে শুনে থাকবা, ধরো তুমি যখন যে অনেক মেট্রো রেলে উঠছি, তাই না? তারপরে হলো যে তোমাদের বাংলাদেশে যতগুলো স্টেশন আছে, তারপরে বিভিন্ন ইউনিভার্সিটি ক্যাম্পাস, মোটামুটি একটা টার্গেট হলো কি যে প্রত্যেকটা ক্যাম্পাসে মধ্যে ঢুকলে তুমি কি ইন্টারনেট অ্যাভেলেবিলিটি পাবা। মানে যেমন তুমি বাসায় কি তোমার রুমের মধ্যে তুমি ইন্টারনেট অ্যাভেলেবিলিটি পাচ্ছ,
বাট কথা হলো এখন যে নতুন যে সিস্টেম চালু করতে যাচ্ছে সেগুলো বাংলাদেশ সব স্কুল কলেজ মানে যখনই আমাদের কোনো পাবলিক এরিয়া থাকবে সেই এরিয়াগুলোর মধ্যেও আমাদের কি থাকবে ওয়াইফাই অ্যাভেলেবল থাকবে, পাবলিক ওয়াইফাই অ্যাভেলেবল থাকবে। এন্ড এই জায়গায় এই যে পাবলিক ওয়াইফাইটা যেটার রেঞ্জ অনেক বেশি, নর্মালি রেঞ্জ যতটুকু থাকে তার চেয়েও রেঞ্জ হলো অনেক বেশি, সেই জিনিসটাকে আমরা বলি হলো ওয়াইম্যাক্স সিস্টেম। ধরো তুমি জাস্ট একটা চিন্তা করে দেখো যে একটা রেলওয়ে স্টেশন, একটা রেলওয়ে স্টেশন কি বিশাল একটা জায়গা, অনেক বড় একটা জায়গা, সেখানে অবশ্যই একটা রাউটার দিয়ে পসিবল না, সেখানে অনেকগুলা রাউটার লাগতেছে যেগুলো দিয়ে কি ওয়াইফাই জোন ক্রিয়েট করতে হচ্ছে, বাট সবাই কিন্তু সেটার মধ্যে কি পাচ্ছে ওয়াইফাই অ্যাক্সেস পাচ্ছে। তাহলে এই যে একটার সাথে একটার কানেকশন গুলো ঠিকঠাক রাখা, কন্টিনিউয়াস রাখা, সিঙ্ক্রোনাইজ রাখা, এই টোটাল জায়গাটা বিশাল একটা এরিয়াটাকে কিসের মধ্যে রাখা, ওয়াইফাই জোন বা নেটওয়ার্ক কানেক্টিভিটির মধ্যে রাখা, সেই জিনিসটাকে আমরা বলতেছি হলো ওয়াইম্যাক্স। তাহলে ওয়াইম্যাক্স এর রেঞ্জ হলো ওয়াইফাই তুলনায় অনেক 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 বেশি। বিশেষ করে বিভিন্ন রকম স্থাপনা বা বিভিন্ন রকম ক্যাম্পাস সেই সব জায়গায় আমরা ওয়াইম্যাক্স ইউজ করে থাকি। এবং এইটার একটা ছোট্টখাটো একটা উদাহরণ তুমি পাবা, যেমন যারা কিছুদিন বাংলাদেশে যেমন আসছে অনেকে মেশ রাউটারের নাম শুনছো, ঠিক আছে, মানে যে ডুয়াল ব্যান্ড রাউটার, সিঙ্গেল ব্যান্ড রাউটার, এরকম একটা তুমি গুগলে যা সার্চ দিয়ে পাবা সেটা হলো কি মেশ রাউটার। মেশ রাউটার একটা বৈশিষ্ট্য হলো সেখানে তুমি 5 থেকে 6টা রাউটার, একই রকমের রাউটার একটা আরেকটার সাথে কানেক্ট করতে পারবা, তাহলে বিশাল একটা এরিয়া তোমার কি করা পসিবল, যে কানেক্ট করা পসিবল। তাহলে সেখান থেকেও আমরা ওয়াইম্যাক্স থেকে বাস্তবায়ন করতে পারি, মানে ওয়াইফাই এর চেয়েও বিশাল একটা রেঞ্জ, সেটা হলো আমাদের ওয়াইম্যাক্স। তাহলে কুইকলি আমাকে একটু বলে ফেলো তো, ব্লুটুথ, ওয়াইফাই এবং তার চেয়েও বিশাল একটা রেঞ্জ দিয়ে কভার করতেছে সেটা হলো ওয়াইম্যাক্স। তিনটাই কি সবাই বুঝছি কিনা? তো মাঝখানে একজন একটা ভালো কোশ্চেন করছে অমৃতা, যে ভাইয়া যে ওয়াইফাই এর ফ্রিকোয়েন্সি কত। আসলে সত্যি কথা বলতে কি ওয়াইফাই তো কোনো আমাদের স্পেকট্রাম না, মানে আগে যে আমরা স্পেকট্রাম গুলো নিয়ে পড়াশোনা করে আসছি সেগুলো তো না, ওয়াইফাই একটা সিস্টেম। আর ওয়াইফাই এর মধ্যে আমরা ইউজ করি হলো কি তোমার সাধারণত রেডিও ওয়েভ ইউজ করে থাকি, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, আইআর, এগুলো মেইনলি ইউজ করা থাকে। সাধারণত আইআর ইউজ করি না, বাকিগুলো সাধারণত আমাদের ইউজ করা হয়ে থাকে। বুঝতে পেরেছি? ওকে, এখন হলো এই যে ওয়্যারলেস যে কমিউনিকেশন, এইটার উপর ভিত্তি করে আমাদের এই যে আমাদের নেটওয়ার্ক গুলাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। কিরকম তোমাকে আগে একটু সিনারিও গুলা বলি, আগে একটু বোঝার চেষ্টা করো, দেন আমরা এই স্লাইডে যাব। প্রথম কথা হলো যে কি বলা যেতে পারে, তোমার বাসায় তোমার রুমের মধ্যে তোমারই কয়েকটা ডিভাইস আছে, সাপোজ তোমার একটা মোবাইল আছে, একটা ট্যাব আছে, একটা ডেস্কটপ কম্পিউটার আছে, তো এইগুলো মিলে একটা কি নেটওয়ার্ক পসিবল, নেটওয়ার্ক কানেক্টিভিটি পসিবল। এন্ড এইটাকে আমরা বলতে পারি কি তোমার একটা নেটওয়ার্ক, তাহলে সেটা হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ওকে, যেটাকে আমরা বলতে পারি প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এখন তুমি জিনিসটাকে একটু এইভাবে চিন্তা করো, তোমার বাসায় বা তোমার বিল্ডিং এ অনেকগুলো ফ্ল্যাট আছে, তাই না? আমাদের কি হতে পারে অনেকগুলো ফ্ল্যাট আছে, প্রত্যেকটা ফ্ল্যাটেই কি অনেকগুলো ডিভাইস আছে, তাহলে সবগুলো ফ্ল্যাটের মধ্যে কি অনেকগুলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক আছে, মানে তাদের নিজেদের মধ্যে কানেক্টিভিটি আছে। বাট সবগুলো মিলে দেখা গেল আরেকটা কানেকশন বা একটা বিশাল একটা কি নেটওয়ার্ক ডেভেলপ করতেছে, যেটাকে আমরা বলতে পারি হলো কি ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেটাকে আমরা বলি হলো ল্যান। তাহলে জাস্ট ধরো তোমার রুমের মধ্যে তোমার ডিভাইস গুলোর মধ্যে যে নেটওয়ার্ক, সেটাকে আমরা বলতেছি প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। দিয়ে হলো তোমার বিল্ডিং এ যতগুলো ফ্ল্যাট আছে সবগুলোর মধ্যে যে নেটওয়ার্কটা, সেটাকে আমরা বলতেছি লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান। তাহলে একটু কি ডেভেলপ হয়েছে তোমাদের, যে আমাদের এখন হলো তুমি চিন্তা করো তোমার যে পুরো এরিয়াটা, মানে তোমার পুরো এলাকার মধ্যে যে নেটওয়ার্কটা, সেটাকে আমরা বলতে পারি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান, মানে যতগুলো বিল্ডিং আছে কোন একটা এলাকায় সেটাকে আমরা বলতে পারি ম্যান। আর সবগুলা এরিয়া নিয়ে বা সবগুলো এলাকা নিয়ে আমাদের যে নেটওয়ার্কিং সিস্টেমটা, সেটাকে আমরা বলতে পারি হলো কি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান। আর এইগুলো যখন আমি ওয়্যারলেস এর ক্ষেত্রে ইউজ করতেছি, তখন জাস্ট সেগুলোর ক্ষেত্রে আমি বলতেছি হলো কি WPAN বা ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। সিমিলারলি ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, বা ফাইনালি আমরা বলতে পারি ওয়্যারলেস ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তাহলে কুইকলি সবাই একটু রেসপন্স করে আমাকে একটু বলো তো, যে আমাদের এই যে ভৌগোলিক দূরত্বের ভিত্তিতে যে আমরা চার ভাগে ভাগ করতে পারতেছি, আমাদের WPAN, WLAN, WMAN এন্ড W1, সবাই বুঝছি কিনা? ইজি টপিক অ্যাকচুয়ালি। তাহলে এখন তুমি একটু চিন্তা করো যে আমাদের যদি কেউ বলে ব্লুটুথ, তাহলে একটু কুইকলি বলো তো ব্লুটুথ আসলে কিসের মধ্যে পড়তেছে?
প্যানের মধ্যে পড়তেছে, পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে পড়তেছে। বাট ওয়াইফাই সেটা তখন তোমার কিন্তু একটু বেড়ে গেছে, তাই না? সেটা হলো কি ল্যানের মধ্যে পড়ে যাচ্ছে, লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে পড়ে যাচ্ছে। ওয়াই ম্যাক্স আরো বিশাল এরিয়া কভার করতেছে, তাহলে সেটা হলো কিসের মধ্যে পড়ে যাচ্ছে? মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের মধ্যে পড়ে যাচ্ছে। আর দেশের সব রকম নেটওয়ার্কের কানেকশন সেটাকে আমরা বলতে পারি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওকে, তাহলে যতগুলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক আছে, দেখো এখানে আরেকটা ফিগার দিয়ে দেওয়া আছে, এতে সবগুলা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক মিলে, অনেকগুলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক মিলে আমাদের হচ্ছে কি একটা ল্যান, অনেকগুলো ল্যান মিলে আমাদের হচ্ছে হলো কি ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, অনেকগুলো ম্যান মিলে আমাদের হচ্ছে হলো কি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওকে, একটা দেশের মধ্যে, একটা শহরের মধ্যে যে নেটওয়ার্ক গুলো আমরা পাচ্ছি সেগুলোকে আমরা বলতে পারি হলো ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, এইবার হলো আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়গুলোর একটা, বিভিন্ন প্রজন্মের মোবাইলের যে জেনারেশন গুলা, ঠিক আছে, সেগুলো নিয়ে আমরা একটু পড়াশোনা করি। প্রত্যেকটা নিয়ে আমরা ডিটেলসে পড়াশোনা করি। আগে আমরা কয়েকটা ভিডিও দেখি, ভিডিও না, আমি একটু গুগলে সার্চ দিয়ে দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করি বিষয়গুলো কিরকম হইতে পারে। আচ্ছা দাঁড়াও, এটাকে আমরা মিনিমাইজ করে নিই। এখানে তোমাদের ওকে, এখানে এজ আছে, মাইক্রোসফট এজ ওপেন করি। আচ্ছা ধরো এদিকে আমরা সার্চ দেই, আচ্ছা দাঁড়াও, তোমাদের এই জায়গায় যদি আমরা একটু লেখার চেষ্টা করি, কি কি লেখা যেতে পারে, ফার্স্ট জেনারেশন মোবাইল লিখে আমরা সার্চ দিই। ধরো ফার্স্ট জেনারেশন মোবাইল ফোন, ফার্স্ট জেনারেশন মোবাইল ফোন। আচ্ছা এটা লিখে যদি আমরা সার্চ দিই, আচ্ছা আমাদের পিক গুলো দেখা দরকার। আচ্ছা এই টাইপের মোবাইল কি তোমরা দেখছো? মানে অবশ্যই যে এই টাইপের যে মোবাইল গুলা, এগুলো একেবারে মানে কটকটি ছিল, মানে বহুত আগে ছিল, ঠিক আছে, মানে অবশ্যই আমার জন্মের সময় না, তারও আগে, বহুত আগে। আর একসময় এই টাইপের মোবাইল গুলো ছিল বাংলাদেশে, একেবারে প্রথম দিকে এরকম টাইপের কিছু মোবাইল আনা হয়েছিল যখন কেবল মোবাইলের ডেভেলপ হচ্ছে। এগুলো ছিল প্রথম জেনারেশন মোবাইল, যেখানে শুধুমাত্র কথা বলা যেত, আর কিছু করা যেত না, ঠিক আছে, মানে অনলি হলো ভয়েস ট্রান্সফার করা যেত। ওকে, খুব ভালো কথা। দেন হলো মানে মোটরোলা কোম্পানি এটা মনে হয় বাংলাদেশে প্রথম নিয়ে আসছিল। তো যাই হোক, মানে জিনিসটা এখান থেকে হলো আমাদের মোবাইল টেকনোলজির যাত্রা শুরু, যেটাকে আমরা বলতে পারি ফার্স্ট জেনারেশন মোবাইল ফোন। এখানে শুধুমাত্র একটু খেয়াল রাখো, আমি সবগুলোকে পরে সামারাইজ করব, এখানে অনলি ভয়েসে কথা বলা যেত, মানে অনলি কথা সেখানে কি আদান প্রদান করা পসিবল ছিল। নেক্সট হলো যদি আমরা দেখি, এটা আমাদের ফার্স্ট জেনারেশনের পরে আমাদের টেকনোলজি আরেকটু ডেভেলপ করে, তখন আমরা যদি যাই সেখানে আমাদের আসবে সেকেন্ড জেনারেশন মোবাইল ফোন, তাই না? হ্যাঁ, এটা পুরোটাই, আচ্ছা পুরোটা কি কাটা লাগবে? আচ্ছা দাঁড়াও, আচ্ছা সেকেন্ড জেনারেশন, সেকেন্ড জেনারেশন মোবাইল ফোন, ঠিক আছে দাঁড়াও। আচ্ছা এখন সেকেন্ড জেনারেশন মোবাইল ফোন এইগুলো অনেকে দেখছো, আমরা যেটাকে বাটন ফোন বলে থাকি অ্যাকচুয়ালি, তাই না? মোটামুটি বাটন ফোন, এখানে একই সাথে কিন্তু আপডেট, অনেক আপডেট চলে আসছে, আমরা কথা বলতে পারতেছি, ভয়েসের আদান প্রদান হচ্ছে, পাশাপাশি হলো আরেকটা কাজ করা যাচ্ছে, সেটা হলো কি টেক্সট আদান প্রদান করা যাচ্ছে, তাই না? যে টেক্সট মেসেজ করা যাচ্ছে, মানে আমার মনে পড়ে যে অনেক আগে যে, এখনো কিন্তু তোমার এই জায়গায় নেট চালানো যায় না, মানে নেট চালানো দায়িত্ব না, অনলি হলো কি টেক্সট আদান প্রদান করা দায়িত্ব। মানে সেখানে হলো কি 256 ক্যারেক্টার ছিল, ওর মধ্যে হলো কি তোমাকে মেসেজ পাঠানো লাগতো এবং খুব দ্রুত আমরা টাইপ করতাম। এবং আমার মনে আছে যে ছোটবেলায় দেখা গেছে কিবোর্ড শুদ্ধ মুখস্থ হয়ে গেছিল, মানে যে একই বাটনকে 4 বার প্রেস করলে হলো কি যে এবিসিডি, মানে এবিসি 3 বার প্রেস করলে সি, 2 বার করলে বি, মানে সেই ছিল লাইফটা, তাই না? তো যাই হোক, তো এটা ছিল আমাদের সেকেন্ড জেনারেশন মোবাইল ফোন। তো এখানে কি করা যেত, পাশাপাশি হলো টেক্সট আদান প্রদান করা যেত। দেন হলো টেক্সটের সাথে খুবই খুবই সামান্য পরিসরে ইন্টারনেট আদান প্রদান করা যাচ্ছে বা ইন্টারনেট কানেক্টিভিটি চলে আসছে, সেটা হলো 2.5G, আমরা বলতাম সেটাকে 2.5 জেনারেশন। যেখানে হলো যে বাটন ফোনে শুনছো না, যে আমরা যে বাটন ফোনে একসময় ফেসবুক চালাতাম, মানে যখন প্রথম দিকে আমাদের ফেসবুক চলে আসলো, বাটন ফোনে টিপে টিপে ফেসবুক চালাতাম, একটা মেসেজ লিখতে, বুঝতেছো, তখন কিন্তু অনেক ফাস্টও লিখতাম, এমন তো না যে স্লো লিখতাম, দ্যাট ওয়াজ ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি। তো যাক,
বাট এই জায়গায় তার মানে আমরা বলতে পারি খুবই সামান্য পরিসরে যখন আমাদের ইন্টারনেট কানেক্টিভিটি চলে আসে সেটা ছিল 2.5G। নেক্সট যদি আমরা দেখি থার্ড জেনারেশন, যেটা আমাদের এই থার্ড জেনারেশনে আমাদের খুব ভালো মাত্রায় আমাদের কি নেটওয়ার্ক কানেক্টিভিটি বা ইন্টারনেট অ্যাক্সেসটা চলে আসছে। এই যে বাংলাদেশে তোমরা মানে শুনছিলা, মানে তোমরা তখন বাচ্চা ছিল 2005 বা 6 এর দিকে প্রথম যে দেখা গেল যে বাংলাদেশে ইয়ে নিয়ে আসছে, যে থার্ড জেনারেশন 3G মোবাইল ফোন নিয়ে আসছে। আমি মনে তখন ক্লাস 5-6 এ পড়ি কাইন্ড অফ। তো তখন মানে দেখে খুব ইয়ে হয়ে গেছিল। প্রথম টেলিটক তোমার দেখা গেছে কি ওয়ালটন, টেলিটক আর ওয়ালটন দুইজন মিলে আর কি, টেলিটক সিম আর ওয়ালটন মোবাইল। দ্যাট ওয়াজ মানে কোয়াইট ইন্টারেস্টিং। প্রথম 3G বাংলাদেশে আসলো। তো 3G এর মধ্যে অ্যাকচুয়াল জিনিসটা কি, ডেভেলপটা কোথায় হয়েছে, ডেভেলপমেন্টটা সেই জায়গায় আসছে এখানে ইন্টারনেট অ্যাক্সেসটা অনেক বেশি মাত্রায় চলে আসছে, মানে এখানে ইন্টারনেটটা অনেক বেশি মাত্রায় ব্যবহার করা পসিবল। ওকে, বা ইন্টারনেট কানেক্টিভিটি বেশি মাত্রায় অ্যাভেলেবল, এটার মধ্যে আমরা বলতে পারি। তো থার্ড জেনারেশনের পরবর্তীতে যদি আমরা দেখি ফোর্থ জেনারেশন, ফোর্থ জেনারেশন আমাদের কি কি আসছে। আচ্ছা, ফোর্থ জেনারেশন মোবাইল ফোন সেটা হলো কি খুব দেখা গেছে 2014-15 এর দিকে হয়তো বাংলাদেশে চলে আসছে। এন্ড ফোর্থ জেনারেশনে অ্যাকচুয়ালি কি 3G এন্ড 4G এর মধ্যে মেইন যে পার্থক্য, 4G এর মেইন গোলটা কি, 4G এর মেইন গোলটা হলো সবকিছু ইন্টারনেট ব্যবহার করে করা যাবে, মানে ইন্টারনেট ব্যবহার করে কল করা। তার মানে এখন তোমরা হয়তো দেখছো যে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, ভিওআইপি, কলের নাম হয়তো অনেকে শুনছো, তাই না? তোমরা দেখা গেছে আমি জাস্ট কি নেট ব্যবহার করি বা ইন্টারনেট ব্যবহার করে কল করতে পারি। আর মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা এই সবগুলোতে তো অবভিয়াসলি কি তোমার ইন্টারনেট ব্যবহার করে কল তো করাই যাচ্ছে, তাই না? তো যাই হোক, হোয়াট এভার, বিষয়টা হলো এরকম যে ফোর্থ জেনারেশনের মেইন টার্গেটটা ছিল কি, যে আমাদের ইন্টারনেট ব্যবহার করেই সবকিছু করা পসিবল, মানে ইন্টারনেটের অ্যাক্সেসটা আগের তুলনায় 3G এর তুলনায় অনেক 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 গুণ বেশি। সেটা ছিল আমাদের ফোর্থ জেনারেশনের মেইন টেকনোলজি বা মেইন টেন্ডেন্সি বা মেইন ইন্টেনশন অ্যাকচুয়ালি আমরা বলতে পারি, ঠিক আছে? আর এরপরে যেটা আমাদের আছে, যেটা এখন চলতেছে খুব বেশি পরিমাণে, সেটা হলো কি ফিফথ জেনারেশন মোবাইল ফোন, 5G যেটাকে আমরা বলতেছি ফিফথ জেনারেশন মোবাইল ফোন। সেটা অ্যাকচুয়ালি কি আমাদের, ধরো ইমেজটা অবভিয়াসলি এগুলো না, এগুলো তুমি দেখে আসছো অ্যাকচুয়ালি যে স্যামসাং গ্যালাক্সি যদি তুমি দেখো যে, বা আইফোন যেগুলোকে আমরা বলি না কেন, সবগুলো অ্যাকচুয়ালি কি আমাদের ফিফথ জেনারেশন মোবাইল ফোন আমরা বলতে পারি। ধরো এখানে 5G ফোন নর্মালি সবগুলাই, বাট এখানে পিক সে উল্টাপাল্টা দিচ্ছে, তাহলে আমরা পিকটা ঠিক করে নিই। আর স্যামসাং এর ফোন তো তোমার লেটেস্ট দেখছোই, তাই না? যদিও তোমাদের দেখানোর দরকার নাই, তারপর একটু না দেখলে খারাপ দেখায়, তাই না? ধরো S24 যেমন স্যামসাং নতুন নিয়ে আসছে, S24 আলট্রা, এটা পিক তো মোটামুটি দেখছে তোমরা, এগুলো হলো 5G ফোন। মানে এদের দেখা গেছে সাধারণত 50 টাইমস ফাস্টার, মানে 50 গুণের চেয়েও বেশি ফাস্টার 4G এর তুলনায়, সেটা হলো 5G এর মেইন টেন্ডেন্সি অ্যাকচুয়ালি, ঠিক আছে? হ্যাঁ, তাহলে 6 জেনারেশন কিভাবে হইতে পারে, খুব ভালো একটা কোশ্চেন করছে। তো তার মানে বুঝতেছি যে এই জায়গায় আরো বেশি আপডেট নিয়ে আসবে, অ্যাকচুয়ালি এগুলো নিয়ে ঘাটাঘাটি চলতেছে, এন্ড উইল ফাইন্ড আউট, হয়তো আমরা সামনে দেখতে পাবো হয়তো যে 5G এর চেয়েও বেশি টেকনোলজি যদি চলে আসে তখন জিনিসটা দেখা যাবে। তো তার আগে তোমাকে যদি আমরা, তার মানে আমরা আমাদের স্লাইডে ফেরত যেতে পারি, তাই না? ওকে, এই তো ফাইনালি আমরা আমাদের স্লাইডে চলে আসি। ধর আমি একটু এটা নামাই। ওকে, তাহলে আমরা 5টা জেনারেশন পেয়েছি মেইনলি, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, ফিফথ জেনারেশন। ফার্স্ট জেনারেশনের ক্ষেত্রে মেইনলি আমাদের ছিল কি অনলি কল করা যেত, কল বা অনলি ভয়েস। সেকেন্ড জেনারেশনের ক্ষেত্রে আমাদের কি ভয়েসের পাশাপাশি কি করা যেত, টেক্সট। এই থার্ড জেনারেশন আমাদের ভয়েস তো অবভিয়াসলি করা যায়, টেক্সট করা যায়, পাশাপাশি আরেকটা জিনিস করা যায়, সেটা হলো কি বলা যেতে পারে আমাদের মেইনলি ইন্টারনেট অ্যাক্সেসটা অনেক বেশি পরিমাণে চলে আসছে, ইন্টারনেট অ্যাক্সেস। আর এই ফোর্থ জেনারেশন, ফিফথ জেনারেশনের সবকিছু তো করা যায়, বাট এই ক্ষেত্রে ইন্টারনেট অ্যাক্সেসটা আরো গুণ বা আরো অনেক গুণ বেশি ফাস্টার। তাহলে হলো কি যে ফোর্থ জেনারেশন হলো কি থার্ড জেনারেশনের তুলনায় অনেক গুণ বেশি ফাস্টার ইন্টারনেট ব্যবহারের দিক থেকে। ফাইভ জেনারেশন সেটা হলো কি আরো বেশি ফাস্টার অ্যাকচুয়ালি। এখন তোমরা কয়েকটা জিনিস হয়তো লক্ষ্য করে দেখবা, কিরকম, যেমন তোমরা যদি মোবাইলের কেউ সেটিংসে যাও, বিশেষ করে নেটওয়ার্ক সেটিংসে যদি যাও, নেটওয়ার্ক সেটিংসের মধ্যে কয়েক রকম জিনিস তুমি লেখা দেখবা। যে সেকেন্ড জেনারেশনের মধ্যে তুমি দেখবা জিএসএম টেকনোলজি আছে, দেন হলো তোমার অনেক রকম টেকনোলজি আছে, মেইনলি জিএসএম এইসব টেকনোলজি গুলো মেইনলি পাওয়া যায়। সিডিএমএ এই টেকনোলজি গুলোর নাম হয়তো অনেকে শুনছো, জিএসএম, সিডিএমএ, জিএসএম, সিডিএমএ, এই টেকনোলজি গুলা। যেমন তোমরা সিরিসেল মোবাইলের নাম শুনছো, মানে আমরা যখন ছোট ছিলাম, মানে মোটামুটি তখন এই সিটিসেল ফোনটা বাজারে ছিল,
মানে মোটামুটি আমি দেখা গেছে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার পর্যন্ত সিরিজেল ফোন ইউজ করছি, তারপরে সিরিজেল কোম্পানিটা অফ হয়ে গেছে বাংলাদেশে। তো সিরিজেল ফোনটা ওরা ওইটাকে সিম কার্ড বলতো না, ওরা ওইটাকে বলতো রিম কার্ড। ওদের টেকনোলজি ছিল হলো কি সিডিএমএ, যেটাকে আমরা বলতাম কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। মানে তোমাদের এত ডিটেলসে লাগবে না, জাস্ট বলতেছি মানে এগুলো বিভিন্ন টেকনোলজির নাম। যেমন এই টেকনোলজিগুলোর নাম অনেকে শুনছো, যে তোমার এই 3G এর ক্ষেত্রে এজ টেকনোলজি EDVE, এই টেকনোলজির নাম অনেকেই শুনছো। 4th জেনারেশনের ক্ষেত্রে LTE, মোবাইলে দেখবা তুমি উপরের দিকে লেখা থাকে অনেক সময় LTE, যে এই টেকনোলজির নাম অনেকে শুনছো। তেমন সিমিলারলি 5 জেনারেশনের ক্ষেত্রে বা 5th জেনারেশনের ক্ষেত্রে আরো আপডেটেড টেকনোলজি আমাদের চলে আসছে। এগুলো হলো বিভিন্ন টেকনোলজি। কিন্তু মোটামুটি এই টেকনোলজি গুলো বলতে অ্যাকচুয়ালি কি বুঝতেছে, কি বুঝাচ্ছেন? ক্লাসের শুরুতে আমরা দেখে আসছিলাম না, ডিজিটাল থেকে অ্যানালগ কনভার্সন, আবার অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্সন, তারপরে আরো ইন্টারনাল বিভিন্ন রকম কনভার্সন। আসলে এই সবগুলোই আসলে কি আমাদের এই টেকনোলজি গুলা, যে তথ্যটাকে কিভাবে পাঠানো হবে, বিষয়টা আইডিয়া বুঝতে পেরেছি অ্যাকচুয়ালি। তো এইগুলো আমরা মোটামুটি বলতে পারি হলো কি আমাদের জেনারেশনের বিভিন্ন রকম অবস্থা। এবং আরেকটা জিনিস লক্ষ্য করবা, যে আগে যখন আমরা ফোন কল করতাম কাউকে, এবং যখন আমরা দেখা গেছে কারোর সাথে ইন্টারনেটে কথা বলতেছি, আর সেই সময় দেখা গেলো আমাকে কেউ কল করছে, আমার কলটা ড্রপ করতো, কলটা কেটে দিত। বাট তুমি যদি বাসার ওয়াইফাই এর সাথে কানেক্টেড থাকা অবস্থায় তুমি যদি তখন সিমে কারোর সাথে কথা বলো, সেটা কিন্তু কাটতো না। এখন কারণ কি, আমাদের নর্মাল যে কলগুলো হয়ে থাকে বাংলাদেশে বা নর্মালি ম্যাক্সিমাম দেখা যাচ্ছে 2G তে হয় বা 3G তে হয়। আর ইন্টারনেট বা ফোনগুলা, যে ইন্টারনেট যখন অ্যাক্সেস হচ্ছে সেটা কি 5G বা 4G এগুলাতে হচ্ছে। তো দুইটা জেনারেশনের মাঝখানে এই গ্যাপের কারণে, বা একটা থেকে যখন আরেকটা কনভার্ট হইতে চায় বা একটাকে রেখে যখন আরেকটা চলতে চায়, তখন মাঝে মাঝে এই কল ড্রপ গুলা হয়ে থাকে। বাট এখন তুমি 5G ফোনগুলাতে যে ইন্টারনেট কানেকশন ঠিকঠাক মতো থাকে আর আপডেটেড ফোন হয়ে থাকে, তুমি কিন্তু লক্ষ্য করে দেখবা যে তখন কি তোমার যখন দেখা গেলো আমি মেসেঞ্জারে কল করতেছি কারোর সাথে বা ইন্টারনেট ব্যবহার করে, হয়তো আমার সিমে কোনো কল আসছে, বাট দেখা গেছে এখন কলগুলা কাটে না। মানে এখন কি টেকনোলজি আরো বেশি আপডেটেড বা আরো বেশি ডেভেলপড হয়েছে। এই যে বিভিন্ন সময় মানে তুমি যদি just তোমার একেবারে ছোটবেলা থেকে যে টেকনোলজি বিভিন্ন রকম মোবাইল ফোন তুমি ইউজ করছো, তুমি যদি just চিন্তা করো আগে এটা হইতো এখন এটা হচ্ছে না, এই নতুন টেকনোলজির এটা হলো সুবিধা, এটা হলো অসুবিধা, দ্যাট কাইন্ড অফ থিং। এভাবে আসলে বিভিন্ন রকম টেকনোলজি আমাদের ডেভেলপ করছে। তাহলে এখন তুমি চিন্তা করো, তুমি কিন্তু নিজেই বুঝতে ফার্স্ট জেনারেশনে অনলি ভয়েস করা যেত, এগুলো কিন্তু এমসিকিউ কোশ্চেন হতে পারে। সেকেন্ড জেনারেশন আমাদের ভয়েসের পাশাপাশি কি টেক্সট আদান প্রদান করা যাচ্ছে। থার্ড জেনারেশনের ক্ষেত্রে আমরা মেইনলি যেটা বলতেছি, সেখানে আমাদের কি করা যাচ্ছে, ইন্টারনেট অ্যাক্সেসটা অনেক বেশি পরিমাণে চলে আসছে। দেন হলো আমরা যেটা বলতে পারি আমাদের ফোর্থ জেনারেশনে, সেখানে ইন্টারনেট অ্যাক্সেসটা আরো বেশি ফাস্টার, ইন্টারনেট ব্যবহার করেই সব কাজ করা হবে, এই ইন্টেনশনটা ছিল। আর ফিফথ জেনারেশন তো অবভিয়াসলি যে ফোর্থ জেনারেশনের তুলনায় যে 50 টাইমস বা আরো বেশি টাইমস ফাস্টার। তাহলে কুইকলি আমাকে একটু বলে ফেলো তো, এই যে মোবাইলের যে জেনারেশন গুলো নিয়ে আমরা আলোচনা করলাম, নট আওয়ার জেনারেশন, আওয়ার মোবাইল জেনারেশন, সেটা নিয়ে আমরা ডিসকাস করলাম। তো কুইকলি একটু বলে ফেলো তো আমরা সবাই জিনিসগুলো বুঝছি কিনা। এবং এর আরো একটা উদাহরণ দিই, তোমরা কিন্তু মোবাইলের মধ্যে দেখবা যে বিজ্ঞাপন দেয় বা বলে এখন মোবাইলের মধ্যে এই ফাংশনটা আছে, ই সিম ব্যবহার করা যায়। ডিরেক্টলি আমাকে কিন্তু আর ফিজিক্যাল সিম কার্ড ব্যবহার করতে হবে এরকম না, আমরা তাহলে ই সিম বা অনলাইন সিম যেটা, সেটা মোবাইলের মধ্যে আমরা ব্যবহার করতে পারি। এই যে এই আপডেট গুলো কিন্তু তুমি এখন বুঝতে পারতেছো। বাহ, তার মানে আমরা হিউজ, মানে এখন তুমি মোটামুটি মোবাইল বিশেষজ্ঞ হয়ে গেছে, তাই না? ওকে, বাহ, সাবাস। তো মোটামুটি আমরা বলতে পারি যে এই তো মোবাইলের জেনারেশন গুলো নিয়ে আমরা ডিসকাস করলাম। এন্ড কি বলা যেতে পারে, মিনাজুল বলছে আপনি কোন জেনারেশনের ফোন চালান? আচ্ছা, আপনারা তো 5G চালাচ্ছি। ওকে, নতুন জেনারেশন আসলে সেক্ষেত্রে চিন্তা করা যাবে। সো হ্যাঁ, মোটামুটি বাহ, এই তো আমরা ক্লাসে শেষ পর্যায়ে চলে আসছি, সাবাস। দেখতে দেখতে শেষ হয়ে গেল আজকের ক্লাস। আচ্ছা, যাই হোক, তো মোটামুটি দেখো যে এইটা ছিল আমাদের পড়াশোনা। যদি একটু পুরো জিনিসটা তোমাদের সাথে একটু 1 মিনিটের মধ্যে বা 30 সেকেন্ডের মধ্যে রিক্যাপ করে ফেলি, যে আজকে আমাদের চ্যাপ্টার 2 এর অর্ধেকের মতো আমরা পড়াশোনা করছি। সেক্ষেত্রে প্রথম দিকে আমরা সিগন্যাল নিয়ে অনেক ডিসকাস করছি, দেন আমরা কমিউনিকেশন সিস্টেমের 5টা স্টেপ নিয়ে ডিসকাস করছি, দেন হলো ডেটা ট্রান্সমিশন স্পিড নিয়ে আলোচনা করছি, ডেটা ট্রান্সমিশন মেথড নিয়ে ডিসকাস করছি, দেন হলো অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস কিভাবে কিভাবে হইতে পারে সেটা নিয়ে ডিসকাস করছি, দেন হলো কি ডেটা ট্রান্সমিশন মোড নিয়ে আমরা ডিসকাস করছি, দেন পাশাপাশি আমরা বলতে পারি ওয়্যারলেস মিডিয়া নিয়ে কিছুটা আলোচনা করছি, এন্ড ফাইনালি আমাদের মোবাইলের যে বিভিন্ন রকম জেনারেশন সেগুলো নিয়ে আমরা ডিসকাস করছি। সবাই একটু কুইকলি বলে ফেলো তো যে এগুলো আমরা সবাই বুঝছি কিনা, আজকে লেকচারটা পুরোপুরি কি বুঝছি কিনা। পরবর্তী ক্লাসে তোমাদের চ্যাপ্টার 2 এর বাকিটুকু পড়ানো হবে, চ্যাপ্টার 2টা এন্ড হয়ে যাবে, আর দেন তোমাদের আরেকটা চ্যাপ্টার বাকি থাকবে, এন্ড দেন আমাদের এই কোর্সটা মোটামুটি শেষ হয়ে যাবে বলা যায়। ওকে, তাহলে দিদি তোমরা সবাই ক্লিয়ার, সাবাস। তো তোমাদের সাথে আরেকটা ক্লাস নেওয়া হয়ে গেল। তো খুবই ভালো, খুবই ভালো লাগলো অ্যাকচুয়ালি। তো ইটস নাইস টেকিং ক্লাস উইথ ইউ গাইস। এন্ড এই তো তাহলে আজকে আমাদের এই পর্যন্তই।
আশা করি হয়তো পরে কখনো আবার তোমাদের সাথে দেখা হবে। অ্যান্ড টিল দেন পড়াশোনা করতে থাকো, আইসিটি জিনিস পেয়ে ঘাটাঘাটি করতে থাকো। সবাইকে গুড লাক। আল্লাহ হাফেজ সবাইকে, কেমন? সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ও বাই দ্য ওয়ে, মাঝখানে তোমরা একজন কোশ্চেন করছিলে ভাই ই সিম কিভাবে ইউজ করা যায়। এটা মোবাইলের মধ্যে বিল্ট ইন ফাংশন আছে, যে বিল্ট ইন ফাংশন হিসেবে ই সিম, মানে যে অপশনে নেটওয়ার্ক কানেক্টিভিটি থেকে ই সিম যদি অপশনে থাকে মোবাইলে অ্যাকচুয়ালি, তাহলে সেখানে ক্লিক করে ই সিম ডাউনলোড করে, মানে রেজিস্টার করে তুমি ইউজ করতে পারবা। ওকে।